শুভ সন্ধ্যা, শুভ সকাল বাংলাদেশ এবং আমাদের যারা নর্থ আমেরিকা সহ বাংলাদেশের বাইরে যারা সবাই দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা 17তম দিন। আজকে আমাদের মাসব্যাপী যে অনলাইন বা ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠান, বিশেষ করে আদিবাসীদের বিভিন্ন ভাষা সাহিত্য নিয়ে আমরা আলাপ করে আসছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে যারা অতিথি হয়ে আছেন আমরা সবাই দেখতেছি, আমাদের সাথে আছেন ডক্টর আজাদ বুলবুল, আর আমাদের সাথে আছেন মঙ্কেশ্বরী নেভি, জনাব মঙ্কেশ্বরী নেভি এবং আনন্দ জ্যোতি চাকমা, আর আমি হামম প্রমুখ। আমি অর্গানাইজার বা আমরা যারা আজকের যে অনুষ্ঠান বা আজকে যে মাসব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে ওইটার যে আয়োজকের পক্ষ থেকে আজকে অতিথি সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের কীতে আছেন হলো জড়িত আছেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরিম এবং মণিপুরী মিরর। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি প্রথমেই ডক্টর আজাদ বুলবুল স্যারের কাছে যাব। উনি একটু আগে আমাদের সাথে আলাপ করছিলেন ওনার দীর্ঘদিনের কাজ নিয়ে। স্যারের কাছে আবার যাব। এখন আমাদের মধ্যে দর্শক আছেন অনেক, আমাদের সাথে দেখতেছেন, তো ওনাদের কাছে স্যারের কিছু কাজ নিয়ে, আপনার যে দীর্ঘদিন ধরে বিশেষ করে মারমাদের নিয়ে, ত্রিপুরাদের নিয়ে এবং পার্বত্য চট্টগ্রামের চুক্তি এবং আমি বলবো যে শুধু কি না প্রবন্ধ লেখালেখি বা ভিতরে গিয়ে দেখা না, একদম গবেষণা একজন ছাত্র হিসাবে বলবো যে একদম একনিষ্ঠ গবেষক হিসাবে যে আপনি কাজ করছেন ওইটা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করবেন। আজাদ বুলবুল। ধন্যবাদ ধন্যবাদ হেমন্ত প্রমোদ। হ্যাঁ শুনতেছি স্যার, শুনতেছি, বলেন। আমরা শুনতেছি। আপনারটা মিউট হয়ে গেছে স্যার, একটু আনমিউট করবেন ওই যে কিতে। আজাদ, ডক্টর আজাদ বুলবুল স্যার আপনার ওই মিউট হয়ে গেছে, আপনার ফোনের যে মাইক্রোফোন ওইটা মিউট হয়ে গেছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার, এখন বলেন। কথা হচ্ছে যে কি আসলে সত্যি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি মোটামুটি কাজ শুরু করছি 90 সাল থেকে। 90 সাল থেকে যদি 21 সাল হয় 20-30 বছর যা গেছে আর কি, এইটুকুতে কাজ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি, সোরারদি হলে 222 নম্বর কক্ষে, আমার কক্ষের মধ্যে আমার 3 জন বন্ধু ছিল আদিবাসী পার্বত্য চট্টগ্রামের, আমি ছিলাম সমতলবাসী বাঙালি। তো সেই 85-86 সাল থেকে আদিবাসীদের কাছাকাছি দেখে আমার সবসময় মনে হতো যে এক অপার রহস্যপূর্ণ এই মানুষগুলি, যদি কখনো এদের ব্যাপারে পূর্ণাঙ্গভাবে জানা যায়, বোঝা যায়। কিন্তু 80-র দশকের মধ্যভাগে তাদের মুখ থেকে কোনো কিছু বেরোতো না। যেরকম তারা নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, তারা অত্যাচারিত ছিল। পরে 90-র দশকের শুরুতে আমি যখন খাগড়াছড়ির পানছড়ি কলেজে শিক্ষকতা করতে যাই, তখনও কিন্তু একটা অবরুদ্ধ পরিবেশ। পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ, পানছড়ির উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ বাস্তবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে। পানছড়ি কলেজে পড়াতে গিয়ে ওখানকার মানুষদের কাছে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে গিয়ে মোটামুটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সংস্কৃতির যেই অন্তর্নিহিত সৌন্দর্য বা রূপ, এটাকে কাছ থেকে দেখবার আমার সৌভাগ্য হয়। এবং তখন থেকে আমি ধীরে ধীরে চেষ্টা করি আদিবাসীদের বেদনার মূল সুরটি ধরার জন্য। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, কখনো বাঙালি চোখ দিয়ে যদি আমি আদিবাসী দেখতে চাই, তাহলে আমি আদিবাসীকে দেখতে পাবো না। আদিবাসীকে আদিবাসী চোখ দিয়ে দেখলেই শুধুমাত্র তার কষ্টটা আমি বুঝতে পারবো। নয়তো যদি আমি পোস্ট কলোনিয়াল চোখ দিয়ে দেখি বা আমরা যদি ঔপনিবেশিক চোখ দিয়ে দেখি, তাহলে কিন্তু আমি মূল মর্মবেদনাটা, মূল কষ্টের জায়গাটা আমি ধরতে পারবো না। তারপরে আমি যেটুকুই কাজ করেছি, হয়তো কিছু ভাষা সাহিত্য নিয়ে কাজ করেছি, মূলত আমার একটা ছিল যে কেন এই কষ্ট, কেন এই হতাশা, দীর্ঘশ্বাস, তার আড়ালে একটি গল্প আছে। 1960 সাল, 1860 সালে পার্বত্য চট্টগ্রাম নামক একটি জেলা স্থাপনের মাধ্যমে এখানে আধুনিক জীবনযাপন বা আধুনিক
নগরায়নের সূচনা হয়। 100 বছর ব্যবধানে 1960 সাল অবধি এখানে একটি শিক্ষিত শ্রেণী বা একটা নাগরিক শ্রেণী তৈরি হয়। 100 বছরের প্রস্তুতিতে পার্বত্য চট্টগ্রামে একটা বুদ্ধিদীপ্ত, জ্ঞান অন্বেষী, আমি বলবো যে উদার মানবতাবাদী একটা প্রজন্মের তৈরি হয়, একটি সমৃদ্ধ জনপদ তৈরি হয়। কিন্তু 1960 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে একটা সভ্যতা, একটা জনপদ, 100 বছর ধরে গড়ে ওঠা একটা এলাকা সম্পূর্ণ তলিয়ে যায়। মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছা, সংস্কৃতি, ঐতিহ্য, তার সমস্ত কিছু নির্মাণ, সবকিছু। পরবর্তীতে আমি নিজে অনেক চেষ্টা করি যে কি ঘটেছিল, কি হয়েছিল। কিন্তু এসে 5 লাইন। 1960 সালে কাপ্তাই বাঁধ হয়, 54,000 একর ধানি জমি ডুবে যায়, নগর ডুবে যায়, রাঙামাটি শহর ডুবে যায়। হ্যাঁ, 40,000 লোক উদ্বাস্ত হয়। হ্যাঁ, তারা পার্শ্ববর্তী ভারত, মিজোরাম, অরুণাচল বিভিন্ন জায়গাতে অভিবাসিত হয়, এবং তাদের এই মর্মবেদনার কারণেই পরবর্তীতে শান্তি বাহিনী সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই 5-6টি লাইনের ইতিহাস আমাকে তৃপ্ত করেনি। তখন আমি এই 1996 সাল থেকে আমি শুরু করি যে কাপ্তাই বাঁধে উদ্বাস্ত মানুষদের ওরাল হিস্ট্রি, মৌখিকভাবে আমি জানার চেষ্টা করি। আমি অনেক অনেক খোঁজাখুঁজি করেছি, আমি দেখছি যে না, আসলে এটা নিয়ে তেমন কোনো কিছু লেখাজোখা হয়নি। তখন আমার মাথায় একটি জিনিস আসলো যে ইতিহাসটা আমি কোথায় পাবো। ইতিহাসটা আমরা পূর্বতন গ্রন্থ থেকে, পুরুকীর্তি থেকে বের করি। আমি চিন্তা করলাম যে 2000 সালে, 1960 সালে যাদের বয়স 20 বছর ছিল, 2020 সালে তাদের বয়স হচ্ছে 60 বছর। তাহলে 60 বছরের বেশি বয়স্ক যে মানুষগুলি পার্বত্য চট্টগ্রামে আছে, তারা কাপ্তাই বাঁধের বৃত্তান্ত, ক্ষয়ক্ষতির বৃত্তান্ত, পানি আসার ভয়াবহতা, এগুলি তারা বলতে পারে। তাদের এরকম মনে করেন যে অনেক মানুষের কাছ থেকে ভাষ্য নিয়ে, মৌখিক ভাষ্য নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভাষ্য নিয়ে তখন আমি স্বপ্ন ভঙ্গের কাপ্তাই বাঁধ এই পাণ্ডুলিপিটা তৈরি করি। এটা একদম একটা জিনিস। আমি আসলে ওদের কাছ থেকে ইন্টারভিউগুলি নিয়েছি, ইন্টারভিউগুলি নিয়ে আমি ওটাকে হুবহু লিখে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি কোনো কিছু যোগ করার চেষ্টা করিনি, নিজের অনুভূতিটা চেষ্টা করিনি। আমি মনে করেছি এই ভার্জিন তথ্যটা যদি আমি সংরক্ষণ করি, তাইলে হয়তো পরবর্তীতে যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করবে, কাপ্তাই বাঁধ নিয়ে কাজ করবে, তারা হয়তো একটা আকর হিসেবে পেয়ে যাবে। পরবর্তীতে অবশ্য আমি কাপ্তাই বাঁধে ডুবে যাওয়া রাঙামাটি নামেও কিন্তু একটি গ্রন্থ করেছিলাম, যেটি স্বপ্নভঙ্গের কাপ্তাই বাঁধের এই গল্পটিরই একটি পরিপূর্ণ রূপ। আমি একটা সাইডের কথা বললাম, যদি আপনারা এতক্ষণ আমাকে শুনে থাকেন। আমি বললাম যে সব কথা হয়তো বলা যাবে না। স্বপ্নভঙ্গের কাপ্তাই বাঁধ এটি আমি বুঝি। আসলে তো পাকিস্তান সরকার আমাদেরকে বলেছিল যে আমাদেরকে ড্রিম দিয়ে, স্বপ্ন জাগিয়ে আমাদের সমগ্র চৈতন্যে পার্বত্য চট্টগ্রামবাসীদেরকে একটা বিরাট স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্নটি এখন আর আমি বিস্তারিত যাচ্ছি না। সেজন্য কোন ধরনের বাদ প্রতিবাদ ছাড়া, কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া এই কাপ্তাই বাঁধটি প্রতিষ্ঠিত হয়েছিল। সবার মনে ধারণা ছিল যে এটি আমাদেরকে, জনপদকে সমৃদ্ধ করবে, এটির আমাদের আর্থিক সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাবে। কিন্তু দেখা গেল যা ছিল কাগজপত্রের কথা, যা ছিল ভাষণ বিবৃতি, তা কাগজপত্র এবং ভাষণ বিবৃতিতেই রয়ে গেল। পার্বত্য চট্টগ্রামের এই কাপ্তাই বাঁধে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মনোবেদনার যে
মনোবেদনার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা ধরতে পারি। যেমন আমি আমি দেখছি যে আমাদের মলয় কিশোর ত্রিপুরা একটা কমেন্টস করেছে। এই মলয় অনেকদিন আমার শুভ্রজ্যোতিও কিন্তু একটা পরিশ্রমী সাহিত্যকর্মী। আমি দুজনের কমেন্ট দেখেছি। আমি বলতে চাইছি যে আজকাল আমরা এই কাজগুলি করেছি বা একটু আমি দেখতে চেয়েছি, আমার মনে হয়েছে যে চাকমা বিবাহ, মারমা রূপকথা, ত্রিপুরা খেলাধুলা, এগুলি তো অনেক হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, ভাষা, আমি আমি বলতে চাইলাম যে আমি কেন এটা বেছে নিলাম। আমি একটু উদ্দেশ্য করে বলতে চাই, একটু বড় প্রবন্ধ, একটা গবেষণাধর্মী প্রবন্ধ। এই প্রবন্ধটির টাইটেল ছিল চাকমা অপভাষা, বদবুলি ও গালাগালি। অর্থাৎ প্রবন্ধটা হচ্ছে চাকমা গালিগালাজের উপর, এবং বেশ বড়। আমার মনে হচ্ছে প্রায় ৬,০০০ ওয়ার্ডের একটা প্রবন্ধ আমি দাঁড় করিয়েছি। এটা নিয়ে আমার এক বন্ধু আছে, ও খুব মজা করতো আমাকে নিয়ে। তার নাম ছিল সোহেলাপ্রু চৌধুরী। কিছুদিন আগে সে মারা যায়। আমার খুব বোজম ফ্রেন্ড, আমরা অনেক সময় চেঙ্গি নদীতে গোসল টোসল করেছি সেই প্রথম যৌবনে। তো আমি ওকে বললাম যে চাকমাদের গালিগালাজের বিষয়টি আমরা লিখে দিচ্ছি। হাসতে হাসতে, তোরা পারসও বটে, আদিবাসীদের সবকিছু বেচা বিক্রি করে ফেললি, আর গালিগালাজটা বাকি ছিল, সেটাও বিক্রি কর। এটি এটি হয়তো মজা করে বলেছে, কিন্তু দেখেন, যা আনন্দজ্যোতি জানে যে সে ছোটবেলায় দুটো গাল শুনেছে, মগদা আর লেরখা। হ্যাঁ, কিন্তু শুধু মগদা বা লেরখা এই দুটো গালি নয়, এই চাকমার গালিবাচক শব্দ দিয়েছে গবেষণা করলে ৪,০০০ ওয়ার্ডের একটা প্রবন্ধ দাঁড়িয়ে যায়। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। অর্থাৎ আমরা কি করছি, গালি হচ্ছে আমাদের সাধারণ মানুষের কণ্ঠলগ্ন সহচর। মানুষ, সাধারণ মানুষ, আমরা ভদ্র সমাজ কি করি, আমাদের গালিটাকে, স্ল্যাংকে, অপভাষাকে আমরা অবদমন করি। আমরা যদি মারমা ভাষার মধ্যে যে গালিগুলি আছে, সেটা হচ্ছে ভাষার প্রাচীন রূপ। চাকমা ভাষার প্রাচীনত্বকে যদি আমরা খুঁজতে হয়, তাহলে চাকমা অপভাষার ভিতরে, চাকমা বদবুলি গালিগালাজের ভিতরে কিন্তু ওই ভাষার প্রাচীনত্বকে খুঁজতে হবে। চাকমা ভাষার প্রাচীন রূপটা কিন্তু আধুনিক রাঙামাটি শহরের যারা চাকমা ভাষা ব্যবহার করে তাদের মধ্যে পাবো না। আমাদের সেই দুদুকছড়ার গ্রামের একটি চাকমা লোক, কুরাকত্যা গোজার একটা চাকমা ছেলে, তার আর লোকভাষা ব্যবহার করতে গেলে সে যে স্ল্যাংটা ব্যবহার করে, সেখানেই কিন্তু তার বেদনা, তার দুঃখ, তার আবেগ, অনুভূতি, তার সংকট, সমস্ত কিছু কিন্তু দৃশ্যমান হয়। এটা বলে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে এই আদিবাসী সাহিত্যের গবেষণায় আমাদের যে প্রথাবত্ত যে ব্যাপারগুলি আছে, এগুলির বাইরে নতুন নতুন উইংস বের করে, নতুন নতুন উইন্ডো খুলে আমাদেরকে গবেষণা করতে হবে। আমি এই কথাটি বললাম, প্রশ্ন করলে হয়তো অনেক অনেক ধন্যবাদ স্যার। হয়তো আমি কি বলতে কি বলে ফেলছি। আমি লাইনে আছি কি না, না, আছেন স্যার, আমরা শুনতেছি, আপনি হয়তো শুনছেন আমার কথা। অবশ্যই আমরা আপনার কথা মন দিয়ে শুনছি এবং অনেক আগ্রহ ভরে শুনছি, এবং একটা নতুন একটা দিক উন্মোচন হলো। বলেন স্যার, বলেন প্লিজ বলেন, শুনবো, বলেন আপনি কি বলতে চাচ্ছেন বলেন। যেমন আমি বলি, আমি আগেই বলছি যে কি, আমরা যারা সংস্কৃতি গবেষণা করি, সেই টি.এইচ. লুইনকে যদি আমি প্রাচীন গবেষক হিসেবে ধরি, এবং সর্বশেষ গবেষক হিসেবে যদি আমি আনন্দজ্যোতিকেও ধরি, তারপরেও আমরা বলবো যে ২০০ বছর যাবৎ একই আবিষ্কার নিয়ে থাকবো। আমি শুধু বলতে চাইছি, এটি এখন পর্যন্ত যেটা আমাদেরকে, আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান কথা সাহিত্যিক ছিল, তিনি চাকমা উপন্যাস চাই বলে হাহাকার করেছেন। আমাদের কেভি দেবাশীর চাকমা, ও আমাকে একবার চিঠি লিখে জানালো যে স্যার, অতঃপর আমি কি ইয়ের স্বপ্ন পূরণ করলাম। এটা বোধহয় ২০০৬ কি ৭ বা ৮-এর দিকে ইলিয়াসের স্বপ্ন পূরণ হলো। আমি চাকমা ভাষায় একটা উপন্যাস লিখে ফেলেছি। আখতারুজ্জামান ইলিয়াস চাকমা উপন্যাস চাই এটা বলি, কিন্তু চাকমা ভাষার উপন্যাস চান না।
তিনি চাইছেন এমন একটি উপন্যাস রচিত হবে, যেই উপন্যাসে এতকাল আমরা ইতিহাসে চাকমাকে দেখেছি, সংস্কৃতি গবেষণায় চাকমাকে দেখেছি। ডোন্ট মাইন্ড, আমরা আসলে মারমা শব্দটা বলা দরকার। এতকাল আমরা বললাম যে আমি যেহেতু মারমা নিয়ে আলোচনা, তাইলে তিনি চাইছেন যে এমন একটি উপন্যাস রচিত হোক, যেই উপন্যাসে সাদেঙ্গিরি অচাই আসবে না, রাধামোহন ধনপদীর পালা থেকে শুরু করে কাল পরিক্রমায় চাকমা রাজন্যবর্গের ইতিহাস, রানী কালিন্দী দেবীকে ছুঁয়ে, হ্যাঁ, তারপরে 1929-এর বড় তুফানকে অতিক্রম করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কন্ট্রাক্টর পাড়া বা মাঝের বস্তিতে বোমা পড়া থেকে দিয়ে 60 সালের কাপ্তাই বাঁধের জলমগ্ন হয়ে একদল মানুষের নেফাতে পালিয়ে যাওয়ার বৃত্তান্ত, 1986 সালে এক বস্ত্রে ত্রিপুরা সীমান্তের তাকুমবাড়িতে গিয়ে দলে দলে মানুষের উপস্থিতি থেকে শুরু করে আজকের পার্বত্য চট্টগ্রামের ভাতৃঘাতী সংঘাত পর্যন্ত যেই বিশাল বৃত্তান্ত, এই বৃত্তান্ত মহাকাব্যিক ভাবে যদি উপস্থাপিত হয়, তাহলে সেটি হবে চাকমা উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াস চেয়েছেন। আমরা যারা কথা সাহিত্য নিয়ে করি, আমাদের উচিত, বাংলাদেশের লেখকদের উচিত, আমি বলবো আমারও উচিত, যেহেতু আমরা সমস্ত কিছু জানি বুঝি, আমাদের উচিত এরকম একটি মহাকাব্যিক উপন্যাস রচনার মাধ্যমে মারমাদের ইতিহাস, বাংলাদেশের প্রেক্ষাপট, মারমা বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত করিয়ে প্রজাবর্গ, সমাজের এলিট পার্সন, একজন শিক্ষাব্রতী দাতা, ভালো লোক, মন্দ লোক, অত্যাচারিত, অত্যাচারী, সবাইকে মিলিয়ে যদি আমি একটি উপন্যাস দাঁড় করাই, তাহলে সেটি হবে একটি মারমা উপন্যাস। আমার মনে হচ্ছে ইতিমধ্যে নিজের গল্প যদি আমি একটি বাক্যে বলি, লিখতে পারিনি, তবে দীর্ঘদিন নোট নেওয়া হয়েছে। আমার একটা উপন্যাসের খসড়া তৈরি হচ্ছে অনেকদিন যাবৎ। উপন্যাসটির নাম হচ্ছে চকমাস। এটি হচ্ছে 1860 থেকে 1960, এই 100 বছরের কাল পরিক্রমা নিয়ে, ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে একটি উপন্যাস। আমরা দেখিয়েছি যে, আমি দেখাতে চেয়েছি এই উপন্যাসে এখনো লেখা শেষ হয়নি, সেই জন্য হয়তো আগাম বলে ফেললাম, এটা লেখা শেষ হবে। আমরা একটি ইতিহাসের বিবেচনায় একটি জাতিগোষ্ঠী যারা সরাসরি কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল না, তারা একটি প্রশাসনিক নিয়ন্ত্রণে আসলো, শতবর্ষের ব্যবধানে তারা মোটামুটি কিছু সম্পূর্ণ নাগরিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করলো, কিন্তু একটি রাজনৈতিক অদূরদর্শী পরিকল্পনা তাদেরকে আবার শতবর্ষ পিছনের দিকে নিয়ে গেল। এটি হচ্ছে চকমাস। আমার যে নিচ্ছি, কিছু কিছু লিখতে শুরু করছি। আমি বোধহয় খেয়ে অনেক ফেলছি। যাই হোক, আমি যদি লাইনে থাকি আপনারা বলবেন যে আমি লাইনে আছি। না, অসুবিধা, আপনার কাছে আবার চলে আসবো, আপনি অবশ্যই লাইনে আছেন। আমরা যেটা শুনতে চেয়েছিলাম সেটা অনেকটুকু আসছে, এবং আরো শুনবো, কারণ আপনি আপনার কাজের কথা বলতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলে আসছেন, যে আমরা বলি যে স্ল্যাং এর যে অভিধান, বা আমরা যেটা বলি চাকমা ভাষার যে গালি বা হ্যাঁ স্ল্যাংই বলি, তো ওইটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক কাজ হয়। ফরাসিদের আছে, ইংরেজিরা আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর আছে। তো সেক্ষেত্রে আশা করি আমাদের মারমাদের, চাকমাদের বা ককবরক ভাষীর বা মণিপুরীদের এগুলো নিয়েও কাজ হবে আগামীতে। আপনি এক্ষেত্রে প্রতিকৃত বা আমাদেরকে একটা পথ দেখিয়েছেন। তো এবার আমরা আপনার কাছে যখন আসবো, এখন হয়তো আমরা মুকেশ নেভিদার কাছে যাব, আপনার কাছে আসলে এই যে এত কর্মযোগ্য বা আপনার এত কাজ করতে গিয়ে যে আপনার অভিজ্ঞতাগুলা, হয়তো অম্লমধুর অভিজ্ঞতা আছেন, তারপরে হলো অনেক জায়গায় হয়তো আপনি ভীষণ কি বলে
প্রতিকূল পরিস্থিতি হয়তো সম্মুখ হতে হয়েছে, অনেক জায়গায় কিন্তু আবার অনেক ভালো কি বলে পরিবেশ বা ভালো একটা সুমধুর একটা সম্পর্ক গড়ে উঠছে, ওইগুলো নিয়েও আমরা শুনবো। কারণ আপনার বই, আপনার বিষয়গুলো হয়তো আমরা বইগুলো পড়লেই পাওয়া যাবে, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা বা এই ধরনের কাজগুলো হয়তো আপনার কাছ থেকে আমরা সরাসরি শোনার চেষ্টা করবো আর কি। তো এই পর্যায়ে আমরা আসছি আজকের আরেকজন অতিথি, আমাদের সাথে আছেন মঙ্কেশ্বরী নেভিদা। উনি মারমা ভাষার, মারমা জাতিগোষ্ঠীর, মারমা জাতির একজন লেখক, চিন্তক এবং কি বলবো সর্বোপরি একজন কর্মী বলা যায়। আমরা বলি যে জাতিগত উন্নয়নের জন্য বা আমাদের জাতির ভবিষ্যৎ এবং বাংলাদেশে আমাদের ভাষা, সাহিত্য, লিপি ওইগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। তো তার কাছে আমি সরাসরি চলে আসতে চাচ্ছি। আপনার নিজের কিছু কাজ এবং আপনি কি কি করতেছেন বা এখন কি করছেন, আগে কি করছেন ওইটা নিয়েও বলবেন। পরে আপনি বলবেন যে মারমা ভাষার শিল্প, সাহিত্য এবং মারমা ভাষার লিপি নিয়ে একটু আলাপ করবেন। হ্যাঁ দাদা, মঙ্কেশ্বরী নেভি দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, আপনি বলেন। আমরা কিন্তু আপনার সাউন্ড শুনতেছি, একটু বেশি সাউন্ড আছে, কিন্তু তারপরে বলেন, আপনি, আমরা শুনতেছি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমাদের আলোচনার মডারেটর প্রমোদ দা তো হ্যাঁ শুনতেছি দাদা। কথা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ইয়েস। শুভ সন্ধ্যা সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনায় মডারেটর প্রমোদ দা তো আমার বিষয়ে অনেক কিছু বললেন। আসলে এতটুকু বিশেষণ যোগ্য আমি নয়। আসলে ছাত্র জীবনে লেখাপড়ার করতে গিয়ে আমার এই বই পড়ার সাথে লেখালেখির সাথে আমার সম্পৃক্ত হওয়া। 1977 সালে আমি যখন হাই স্কুলের ছাত্র, তখন থেকেই পার্বত্য চট্টগ্রাম থেকে সাপ্তাহিক মকসুদ স্যারের উনার বনভূমিতে আমার প্রথম লেখালেখির সূচনা। পরবর্তীতে বিচিত্রায় পাঠকের কলামে লিখতাম। তবে ওই ছদ্মনামে আমি লিখতাম, থ্রু মারমা নামে আমি লিখতাম। আর সাপ্তাহিক বনভূমিতে প্রতি 15 দিন অন্তর অন্তর আমার একটা কলাম ছিল, খালি কলসি বেশি বাজে। সেখানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শিল্প, সাহিত্য, কালচার, ভাষা এগুলো নিয়ে 15 দিনে একটা করে বাইর হতো। এটা ছিল আমার, এটা ছিল হাই স্কুল লাইফে 1977 সালে। তখনও খুব প্রচুর লেখালেখির দিকে মনোযোগ ছিল। পরবর্তীতে আবার ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা একটা ছাত্র সংগঠন করি, ওমস, ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ মারমা স্টুডেন্ট, যেটা সভাপতি ছিলেন আমাদের উজ্জ্বলা ভান্তে। উনি সভাপতি ছিলেন, আমি ছিলাম সাধারণ সম্পাদক। তখন আমরা ওয়াল ম্যাগাজিন, ওয়াল দেয়ালিকা বাহির করতাম। পরবর্তীতে 3-4 সংখ্যা মতো আমরা করেছি। উচ্চারণ, এক এক সময় আবার এক একটা নাম, কারণ তখন একটা রেস্ট্রিকশন ছিল প্রকাশনা, পরপর 2টা বাহির করা যাইত না। এই জন্য আমরা নাম বদলাইয়া করতাম, উচ্চারণ একবার, উত্তারণ একবার, উদয়ন একবার, এভাবে করে আমরা 3 সংখ্যার মতো বাহির করেছি। এবং লেখালেখি মারমাদের, বিশেষ করে বান্দরবান ভিত্তিক ছাত্র ছাত্রীদেরকে নিয়েছিল এইটা লেখার চর্চার, বিশেষ করে বাংলা ভাষা দিয়ে লেখার চর্চাটাই আমাদের শুরু বলা যায়। সেই 1980 সাল পর্যন্ত আমাদের এই ম্যাগাজিন, দেয়ালিকা এগুলো ক্রমশ হয়েছিল, চলমান ছিল। পাশাপাশি বিভিন্ন পত্রিকায় কিছু কিছু লেখা পাঠাতাম, ছোটগুলো, বড় প্রবন্ধ আকারে না, সেটাও আমাদের মারমা বিষয়ক ম্যাক্সিমাম লেখা এগুলো। পরবর্তীতে ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি যখন যায়, তখন আমার আবার পরিসরটা বৃদ্ধি পায়। ওই
পাহাড়ি ছাত্র সংগঠনের সাথে তখনও দুই একটা আমরা ম্যাগাজিন বাহির করতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তী যেটা জুম স্টেটিস কাউন্সিল যেটা হয়েছে, বেস্ট আমরা ওই সাহিত্য, আদিবাসী ভাষা, পার্বত্য চট্টগ্রামের ভাষা নিয়ে কিছু কিছু আবার নিজেদের ভাষা দিয়েও আমরা লেখাটা শুরু করি আর কি, ওই 81-82 সালের দিকে। এর পরে আমার চাকরির জীবনে এসে আমার লেখালেখিটা ভাটা পড়ে, বিশেষ করে ব্যাংকিং জবে আসার কারণে আমার লেখালেখিটা খুব ছিল। তবে এর মধ্যে এন্ট্রি পিরিয়ডে বলে রাখি, আমি আবার পত্রিকার সাথে প্রথমে আমি ইউনিভার্সাল লাইভে ডিএসএস বাসসের সাথে স্ট্রিঙ্গার হিসাবে পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু নিউজ আমি করতাম ডিএসএস এর সাথে। পরবর্তীতে বাংলাদেশ টাইমসে আমি করেসপন্ডেন্ট হিসাবে ছিলাম। ওভাবে করে পরে আসলাম যে অবজারভারে আসছি, শেষে আবার সেমিনার, সিম্পোজিয়াম, প্রবন্ধ লেখাটা তখন থেকে শুরু হয় আমার। এটা 86-87 দিকে, 1986 দিকে। পরে চট্টগ্রামে যখন আমি বদলি হয়ে আসি, তখন লিটল ম্যাগ, চট্টগ্রামের লিটল ম্যাগের সাথে আমার সম্পৃক্ত হয়। তখন আমাকে তাগিদ দেওয়া হতো, তুমি এই বিষয়গুলো লেখো। বিশেষ করে এই কবি হাফিজ রশিদ খান, রাশেদ মাহমুদ, এজাজ ইউসুফি, ভাগ্যধন বড়ুয়া, ওদের অনুপ্রেরণায় আমাকে প্রবন্ধ লেখাটা ওদিকে শুরু করি। এবং সর্বশেষ কামাল রহমান, উনি এখন ইংল্যান্ডে আছে। উনি ওনার যে একটা মারমাদের নিয়ে যে একটা উপন্যাস লিখেছিলেন, অরণ্য মৃত্তিকায় আগুন, ফিডব্যাকটা অরণ্য মৃত্তিকায় আগুন, অগ্নি অগ্নি না অগ্নি, সে ধরনের বেশ তিন পার্টে অরণ্য। হ্যাঁ হ্যাঁ, অগ্নি মৃত্তিকা অরণ্য। ওইটাই মূলত এটা মারমাদের ইতিহাস, মারমাদের জাতিসত্তা ক্রমবিকাশ, ওই ধরনের ওইখানেই কমপ্লিটলি আছে অনেকটা। ওখানে ম্যাক্সিমাম ফিডব্যাকটা ছিল আমার। তো এরপরে অনেক কবিতা এবং অনেক ওই তাগিদ দিলেই আমাকে একটা গান লিখতে দেন, একটা গান লিখে দেন, একটা কবিতা লিখে দেন। এবং আমি যেটা করি সেটা অনুবাদ, পাশাপাশি আমি বাংলা এবং ইংরেজি এভাবে অনুবাদ করে দিতাম। কিন্তু কখনো বই প্রকাশ করার মতো এই মেন্টালিটি, এই চিন্তা চেতনা ছিল না। আমি মনে করতাম যদি কোনো কিছু করি আমার ভাষা দিয়েই আমি করতে পারবো, বাংলা দিয়ে হয়তো এটা অনুবাদ করে দিতে পারবো, কিন্তু সাহিত্য সৃষ্টি করার মতো এই ধরনের আমার বোধহয় নাই। আর গবেষণা করার মতো সেই ধরনের ট্রেনও আমার কাছে ছিল না। তবে আমাকে তাগিদ দিলে আমি লিখে দিতাম, আর কারো সাহায্য সহযোগিতা চাইলে আমি তাদেরকে ফিডব্যাকটা দিতাম। এই ছিল আমার লিটারারি কাজের সাথে সম্পৃক্ততা। আর জেলা পরিষদ এবং কালচার বান্দরবান যে কালচারাল ইনস্টিটিউট রয়েছে, ওনারাই ম্যাক্সিমাম আমাকে তাগিদ দিত যে এই বিষয়ের উপর আপনাকে লেখা দিতে হবে। তো বেশ ভূমিকা ছিল কালচারাল ইনস্টিটিউটের, ভূমিকাটা অনেক, প্রায় অনেক, ওরা 10-15টা বোধহয় সংখ্যা বাহির করেছে, বছরে 2-3টা করে। ম্যাক্সিমাম ওখানে একটা না হয় একটা কিছু লেখাই থাকতো আমার। এটা পরবর্তীতে আর একটা করেছিলাম আমরা 1993 সালে কবি হাফিজ রশিদ খানের সাথে অংশীদারিতে নতুন দিগন্ত একটা আমরা ম্যাগাজিন করেছিলাম। সেটা নিয়ে বেশ একটা আমার জীবনে একটা ধাক্কা, বিভিন্ন দিক দিয়ে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে এবং লেখালেখির উপর দিয়ে আমার অনেকটা
কি বলবো প্রেশার হওয়ার কারণে বিভিন্ন চাপের কারণে আর খুব একটা লেখালেখির দিকে আমি আর আগাতে পারি নাই। তবে গোপনে গোপনে তো নেবিদা এই বইটার নাম ছিল পার্বত্য চট্টগ্রামের উপজাতি অংশীদারিতে নূতন দিগন্ত, আদিবাসী অংশীদারিত্বের ইস্যুকে নিয়ে নূতন দিগন্ত। এটা ছিল ইন্ডিজিনাস এটা খুব চমৎকার, এটা কালেক্টিভ একটা আমরাই ছিল। করেছিলাম সেটা। এই বইটা ব্যান হয়ে গেছিল পরবর্তী। এটা নিয়ে অনেক আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন হওয়ার পরে আমি অনেকটা প্রকাশনার লাইন থেকে লেখালেখি থেকে বলা যায় যে নিজেকে অফ রেখেছি, কিন্তু ভিতরে গোপনে আমার লেখালেখি আছে। এগুলো কোনো এক সময় হয়তো ওই সময়কার আর বর্তমান পরিপ্রেক্ষিতটা একটু ভিন্ন হয়ে যাবে আর কি। তবে বিভিন্ন এনজিওরা আমাকে দিয়ে লেখানো হয়েছে বিভিন্ন এই কাজগুলো আমি করেছি, কিন্তু বলেছি যে আমার নিজের নামটা যেন ব্যবহার না করার জন্য ওই দিক দিয়ে আমার ছিল আর কি ম্যাক্সিমাম। আর এই কালচারাল ইনস্টিটিউটের তাগিদে মারমা ভাষা শিক্ষা প্রথম আমরা এটা করেছি। ওইটার সাথে সম্পৃক্ত ছিলাম যে ভাষা ল্যাঙ্গুয়েজ শিক্ষা কোর্স যেটা, সেখানেও ম্যাক্সিমাম ফান্ডামেন্টালটা আমি আর কশিফু খোকা স্যার এবং আমার বাবা ছিল মূল আমাকে ইন্সপায়ারেটর। আমাদের ভাষাকে ইভেন ব্যাকরণ পর্যন্ত আমরা তৈরি করেছিলাম কিভাবে একটা হতে পারে। এবং আমাদের এই যে মারমা ভাষা, মারমা লেখালেখির যে এইটাই ছিল। এখানে মারমা ভাষায় এখানে 45টা অ্যালফাবেট আছে, ওখানে 11টা হচ্ছে স্বরবর্ণ রয়েছে 11টা। হ্যাঁ, তারপরে ওইখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, আমরা আবার কম করে 33টা। আমরা এগুলোকে সংক্ষিপ্ত করেছি, যেগুলো প্রয়োজন নাই, যেগুলো ব্যবহার হয় নাই, এগুলো নিয়ে খোকা স্যার, ওই কশিফু খোকা স্যারের সাথে আমরা করেছি। এটাই এখন প্রচলিত রয়েছে। এবং একটা প্রাইমার মারমা ফেচা মারমাচা এই নামে আমরা একটা বইও করেছিলাম, কিন্তু সরকার কি বলে আপনার এন্ট্রিম পিরিয়ড সরকার ওইটা উদ্বোধন বই ওইটা মুখ বন্ধন করতে আসছিল, সেটা বন্ধ করে দিল। এরপর থেকে তো আর এই বইটা আর মঙ্কেশের নেভিদার মনে হয় একটু নেটওয়ার্ক দুর্বল। আমাদের এগুলোকে নিয়ে কিছু ফেসবুকে আসছে দেখা যায় ইদানিং। এছাড়াও মারমাদের নিয়ে একটা রাঙামাটি কালচারাল ইনস্টিটিউট আমার তারা এর সাথে উনি একটা করেছিলাম, মারমা সমাজ ও সংস্কৃতি নিয়ে ডকুমেন্টারি ফিল্ম করেছিল। ওইটা কালচারাল ইনস্টিটিউটে আছে, রাঙামাটি কালচারাল ইনস্টিটিউটে। সেখানকার ওই যে এগুলো ম্যাক্সিমাম সেটাও আমার একটা ছিল মারমা সমাজ ও সংস্কৃতি কালচারের উপরে। এবং একটা বই বাহির করার জন্য পাণ্ডুলিপিও আমার রয়েছে, এটা কিন্তু প্রকাশ করতে পারি নাই বিভিন্ন অসুবিধার কারণে। তারপর এই ছিল আর কি আমার লেখালেখি, কিন্তু এখন আর ওইভাবে আগের মতো আর খুব ছাত্র জীবনে এবং ওই তরুণতার সময় যেটা ছিল। তবে আমার অনুষঙ্গতা ছিল আমাদের মারমা সমাজ সংস্কৃতি, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিপ্রেক্ষিত। এই ছিল আমার লেখার মূল উপজীব্য। আমি এখানে আমার দাদা একটু আরেকটু যোগ দেন। দাদা কি শোনা যাচ্ছে? যা জানার সেটা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। আর মারমা সমাজ সংস্কৃতি নিয়ে যা জানার এটা আমার প্রযুক্তি।
আমি একটু বলি, যেটা হচ্ছে আমাদের মারমা ভাষা বা মারমা সাহিত্য সম্পর্কে আমরা খুব একটা আলোচনা করতে পারিনি তো আমাদের এই আজকের পর্যন্ত আলোচনা আর কি। তো আপনি কি একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে বাংলাদেশের মারমা ভাষার চর্চা বা সাহিত্য চর্চা নিয়ে একটু, মারমা ভাষা চর্চায় কতটুকু হচ্ছে, বা মারমা বর্ণমালা বা মারমা লিপির যে ব্যবহারিক দিকটা আপনি যেটা দেখিয়েছেন বা আপনারা যেটা করেছেন ওইটা কতদূর স্কুল পর্যায়ে? ধন্যবাদ। ধন্যবাদ। এই বিষয়টা, এই অনুসন্ধান, আসলে এই অনুসন্ধানটা উপেক্ষিত। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে দাদা। আসলে ধন্যবাদ জানাই। মারমাদের এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা আসে নাই এবং গবেষণাও খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। তবে আমাদের বুলবুল ভাই কিন্তু উনি কিন্তু মারমাদের নিয়ে গবেষণা করেছিল বলে আমি যতটুকু জানি আর কি। কতটুকু উনি এটা সফলতা হয়েছে জানি না, তবে বেশ আমি নিবিদা আমার হ্যাঁ হ্যাঁ স্যারের কাছেও আসবো, এসে ওনার সাথে আমার ওনার লেখাটা খুব পড়তাম আর কি। আমি একটু তো আমি আমার চাইতে বুলবুল ভাই বোধহয় এইটা আমি একটু ওনার কাছ থেকে আচ্ছা যাই হোক আমরা বুলবুল ভাই কিন্তু আমার চাইতে বেশি জানবেন। উনি কিন্তু আমি একটু ইয়েকে ধরে তিন পার্বত্য জেলার মারমাদের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো স্যারের কাছে আমরা যাই। দাদা তাহলে আমরা স্যারের কাছে যাচ্ছি। স্যার আপনি একটু বলবেন, কারণ আমরা এই পর্যন্ত ত্রিপুরা ভাষা বা ককবরক ভাষা, ত্রিপুরাদের যে ককবরক ভাষা, চাকমা ভাষা বা আদার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা মোটামুটি আলোচনা মারমা বিষয়ে উনি বলবেন। মারমা বিষয়ে আসলে আমরা খুব একটা আলোচনা করিনি তো এই সম্পর্কে আপনি যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন এবং আপনার গবেষণারও একটা মূল কি ছিল বা বিষয় ছিল, তো আমরা জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে মারমা সম্প্রদায় বা মারমা জাতি হলো সেকেন্ড টু, মানে আপনার চাকমার পরে হলো মারমাদের আপনার কি বলবো মারমাদের অবস্থান। তো সেক্ষেত্রে ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে কতটুকু আমরা এগিয়ে আনতে পেরেছি বাংলাদেশের প্রেক্ষাপটে? হ্যাঁ স্যার বলেন। আমি প্রথমে একটা গল্পের মতো করে বলতে চাই, এটা শোনা কথা। কামিনীমোহন দেওয়ান বলে এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন পার্বত্য চট্টগ্রামে। 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে কংগ্রেসের পক্ষে তিনি নির্বাচনে বিজয়ী লাভ করেছিলেন। তো উনি প্রায় কথা বলতেন যে আমাদের চাকমাদের কেউ যদি মেট্রিক পাস করে তাহলে সে আর যাই করুক আর নাই করুক একটা কাজ করে, সে একটা চাকমা জাতির ইতিহাস লিখে ফেলে। খুব মজা করে বলছেন, যদিও কামিনীমোহন দেওয়ান মেট্রিক পাস না করেই একটা চাকমা জাতির ইতিহাস লিখছেন পার্বত্য চট্টগ্রামের এক দিন সেবকের জীবন কাহিনী। আমি বলছি যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তর জাতিগোষ্ঠী যে মারমা, তারা সবসময় উপেক্ষিত থেকে গেছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গার মধ্যেই একটা অজ্ঞাত কারণে মারমাদের প্রতি একটা উপেক্ষা করা হয়েছে। এটার জন্য আমার বৃহত্তর রাষ্ট্র যেমন দায়ী, আমার পশ্চাৎপদ মারমাগণ কিন্তু কম দায়ী নন। প্রথম কথা আমি বলছি যে আমাদের 3 পার্বত্য জেলায় কিন্তু মারমারা বসবাস করেন। রাঙামাটিতে আছেন, খাগড়াছড়িতে ব্যাপকভাবে আছে এবং বান্দরবানে ব্যাপকভাবে মারমারা আছে। আমি 2005 সালে চৌধুরী বাবুল বড়ুয়া ছিলেন একজন, নেভিদার সাথে কাজ করতেন, তিনি মারা গেছেন গত বছর কোভিডে। চৌধুরী বাবুল বড়ুয়ার একটা কাগজ ছিল, সেই কাগজটার নাম হচ্ছে সমুজ্জ্বল সুবাতাস। তার প্রত্যেকটা সংখ্যায় মারমাদের জন্য কোনো না কোনো কিছু একটা লেখা থাকতই। মাওচিং বলে মারমা জাতিগোষ্ঠীর এক ভদ্র মহিলা, তিনি কাঁপতে থাকতেন, তিনি মারমা রূপকথা নামে একটি গ্রন্থ প্রণয়ন করেছেন, লিখেছেন। তারপরে ইদানিংকালে তো আমাদের এই যে আমাদের মংসানু চৌধুরী, তিনি এবং আরো কেউ মিলে মারমা জাতিগোষ্ঠীর একটি বৃত্তান্ত তারা রচনা করেছেন। এগুলি সাম্প্রতিক কালের কথা। কিন্তু একটি কারণ কেন মারমা ইতিহাসের চর্চা, মারমা সংস্কৃতির চর্চা, মারমা গবেষণার চর্চাটা এত কম আমাদের এখানে, আমরা জানি ভাষিক দূরত্বটা
চাকমাদের সাথে বৃহত্তর জাতিগোষ্ঠী বাঙালির ভাষিক ঐক্য যতটুকু ঘনিষ্ঠ, মারমা এবং ককবরকবাসীদের কাছে থেকে আর এটা কিন্তু সুদূর পরাহত, অনেক দূরের। অর্থাৎ সাধারণ বাঙালিদের কাছে চাকমাটা একটা সহজবোধ্য ভাষা, কিন্তু মারমাটা হচ্ছে দুর্বোধ্য ভাষা। এই ভাষিক দূরত্বটা মেটাতে না পারার কারণে শিক্ষাক্ষেত্রেও কিন্তু মারমারা পিছিয়ে আছে। অনেক সময় দেখা গেছে মারমা বাচ্চাকে স্কুলে পাঠানো হয়েছে, সে বাঙালি টিচারের বাংলা কথাটাই ভালো করে ধরতে পারেনি বলে সে স্কুল থেকে পালিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে মারমা আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমাদের যে বৃহত্তর যে জাতিগোষ্ঠীগুলি আছে তাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু পরিবর্তিত হচ্ছে। চাকমা সংস্কৃতির আমাদেরকে এখন লিখতে হবে এভাবে, চাকমা সংস্কৃতির আদিরূপ ও বর্তমান রূপ। আমার মনে আছে আমাদের এক বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন, তার নাম ছিল ভগদত্ত খিসা। তো ভগদত্ত খিসা একজন চিকিৎসক ছিলেন, কিছু প্রবন্ধ রচনা করেছেন, কিন্তু যেটুকু লিখেছেন একদম ক্ষুরদা। আপনারা জানেন যে কিছুদিন আগে রাঙামাটিতে যে চুনিলাল দেওয়ানের যে আলোকচিত্র প্রদর্শনী করলেন আমাদের কনক চাকমা, এই চুনিলাল দেওয়ান যে একজন চিত্রকর ছিলেন, তার সম্পর্কিত প্রথম নিবন্ধটা কিন্তু ভগদত্ত খিসা লিখেছে। এই ভগদত্ত খিসা খুব মর্মবেদনা ছিল, প্রায় আমাকে বলতেন, আহা সব চলে গেল, আহা সব চলে গেল, আহা কিছুই থাকছে না, চাকমা সংস্কৃতির এটা নাই, ওটা নাই, এই নাই, মানে উনি যেটা বলতেন গাবুজ্জা দেওয়ার নাই, তারপরে গাং পূজা নাই, ওটা চলে। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম শিক্ষা ও আধুনিকতা, এই দুটার আগ্রাসন চাকমা সংস্কৃতিকে বিকৃতির দিকে নিয়ে গেছে, বা বিকৃতি বলবো না, পরিবর্তনের দিকে নিয়ে গেছে। কিন্তু আধুনিক শিক্ষা ও সভ্যতা মারমাদের কাছে চাকমাদের মতো পৌঁছতে পারেনি বিধায় এখন পর্যন্ত মারমা সমাজের মধ্যে মারমা সংস্কৃতির যে আদি ও অকৃত্রিম রূপটি সেটি আমরা লক্ষ্য করি। মারমা সমাজের মধ্যে ঘুমপাড়ানি গান আছে, লোককাহিনী আছে, লোককিচ্ছা আছে। আমি বছর 2 আগে বাগাইছড়িতে গেছিলাম, যে বয়োজ্যেষ্ঠরা এখন বাচ্চাদেরকে রূপকথা বলে কিনা, বললে কারা কারা বলে। কিন্তু আশ্চর্য হলাম যে রূপকথা যার বয়স 60 বছর, 60 ইয়ার্স, সে বলতেছে আমার বাবাই তো আমার সাথে, আমার দাদুই তো আমাকে পজ্জন বলে নাই, রূপকথা বলে নাই, আমি আমার নাতিকে কি বলবো। অর্থাৎ কিচ্ছা, কাহিনী, রূপকথা, হ্যাঁ, প্রবাদ প্রবচন, ধাঁধা, এটা বলবার যে চর্চা একসময় আমাদের গ্রামীণ বিনোদনের অংশ ছিল, সেটি কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে চাকমা মারমা যে সামাজিক বিচার পদ্ধতিটি আছে, রাইস্ত বিধিবিধানগুলি আছে, অর্থাৎ আমি বলতেছি সামাজিক আইন, কাস্টমারি ল, আর হচ্ছে লোকবিশ্বাস, লোকসংস্কার, এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমি আমার বিবেচনায় অন্তত 4-5 বছর আগেও আমি এটার অকৃত্রিম রূপটা দেখতে পেয়েছি। যেমন এই মনোরের যে কিচ্ছাটি আন্তর্জাতিকভাবে তুলে ধরলেন সেলিম আল দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সেলিম আল দীন একটি মারমা রূপকথার নাট্যরূপ দিয়ে মারমার লোকজীবন, লোকসংস্কৃতি, মারমা ভাষা, মারমা ইতিহাস ঐতিহ্যের যে খণ্ডিত খণ্ডিত রূপগুলি দৃশ্যায়ন করলেন, সেটি আসলে একটা অনেক বৈপ্লবিক একটি কাজ ছিল। খুব স্বাভাবিক, কোনো মারমা শিক্ষার্থীদের কাছ থেকে তিনি এই রূপকথাটি সংগ্রহ করেছেন এবং এটিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিনি এটিকে মঞ্চায়ন করে মারমাদের যে সাংস্কৃতিক পরিস্থিতি
সেই পরিস্থিতিকে তিনি তুলে ধরেছেন। সত্যিকার অর্থে একটি সংস্কৃতিকে, একটা সংস্কৃতি শুধুমাত্র চর্চা এবং অনুশীলনের মাধ্যমে বেঁচে থাকে না, এটির পৃষ্ঠপোষকতাও কিন্তু জরুরিভাবে প্রয়োজন। আমি বলতে বাধ্য হচ্ছি, রাজা ভুবন মোহন রায় 1890 সালে যখন পঞ্চম শ্রেণী পাশ করলেন বা স্কুল পাশ করলেন, স্কুল বোধহয় অষ্টম শ্রেণী, তখন ব্রিটিশদের কাছে দাবি করা হলো যে যেখানে যদি উচ্চ ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত না হয় তাহলে রাজকুমার ভুবন মোহন রায় কোথায় পড়বেন। মানে একটা কারণ, আমি এটা দিয়ে এটা বুঝাতে চাইছি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার যেই সদিচ্ছা, আমি জানি হয়তো কথাটা গায়ে লেগে যাবে, যেই সদিচ্ছা, যে মানে শ্রম চাকমারা করেছেন তার স্বজাতিকে শিক্ষিত করে গড়ে তুলবার জন্য, এই শ্রমটা কিন্তু আমরা মারমা বা ত্রিপুরাদের মধ্যে লক্ষ্য করিনি। যার কারণে চাকমা অধ্যুষিত জনপদগুলির মধ্যে ব্যাপকভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 60 দশকের পরে, 1960 সালের পরে গড়ে উঠেছে। আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীটা কি করেছে? গান গেয়েছে, নৃত্য কলাকে পরিশীলিত করেছে, চিত্রাঙ্কন করেছে, লোকসংস্কৃতিকে, লোকসাহিত্যকে সংগ্রহ করেছে, ধাঁধাকে সংগ্রহ করেছে, কিসসা কাহিনীকে সংগ্রহ করেছে, প্রবাদ প্রবচনকে সংগ্রহ করেছে। দুলাল চৌধুরীর মতো লোকের কাছে সাহিত্য ভান্ডার তুলে দিয়ে বলেছে ছাপিয়ে ফেলো। জাফর আহমদ হানাফিকে বলেছে নিয়ে যাও, লিখে ফেলো। আশুতোষ চৌধুরীকে বলেছে নিন, লিখে ফেলুন। ব্যাপকভাবে বিলুপ্ত হওয়ার আগেই কিন্তু চাকমা রূপকথা, চাকমা প্রবাদ প্রবচন, ধাঁধা, কাহিনী, কাব্য, এগুলি যত ব্যাপকভাবে আমরা তুলে ধরতে পেরেছি, তুলে আনতে পেরেছি, সেভাবে কিন্তু মারমারদেরকে আনতে পারিনি। আমাদের আব্দুল বাতেন বলেন, তারপরে ওই যে মুস্তফা মজিদ বলেন, বা অন্য যারা নিজেদেরকে আধুনিক কালে কি মাজারুল ইসলাম তরু বলেন, এরা সবাই নকল নবিশ। এরা যদি আজকে লাইনে থাকেন, আমি আবার বলতে চাই, এরা শুধু অন্যের কথাগুলিকে নিজের নামে লিখে দিয়েছে। এদের দুঃখ লাগছে যে মনে করেন যে আনন্দজ্যোতি, মনে করেন যে আজাদ বুলবুলের একটি প্রবন্ধ লিখেছে যে চাকমা গালির রূপ বৈচিত্র্য, কথার কথা বললাম। এখন আরেকজন যদি শামীম আজাদ যদি একই জিনিসটাকে লিখে নিজের নামে দাবি করে ফেলেন যে আমি লিখেছি, তাহলে কি এটা ওনার গবেষণা হলো না? আমাদের মারমাদের জন্য মারমা ভাষা, এটার যে রূপটি আছে, এটার রূপমূল আছে, ধ্বনিমূল আছে। আনন্দজ্যোতি বাংলা সাহিত্যের, সে মনিরুজ্জামানের ছাত্র, সে জানে যে একটি ভাষার একটা ফরমেশন থাকে এবং একটি যে কোনো ভাষায় কিন্তু একটি ব্যাকরণ মেনে চলে, সেটার মূলধ্বনি, সহধ্বনি সবকিছু আছে। মারমা ভাষার শব্দ, প্রতিশব্দ এবং ধ্বনি দোতনা, এটা যারা সাধারণ ভাষাবিজ্ঞানের ছাত্র যারা বা মারমা ভাষা চর্চা করবেন, মারমা ভাষা পাঠ করবেন, মারমা ভাষা শুনবেন, তারা মেনে নিবেন এই ভাষাটি একটা শক্তিশালী ভাষা, প্রভাবশালী ভাষা। এবং এই ভাষার মূলধ্বনি, সহধ্বনি, রূপমূল, স্বরূপমূল, এগুলির সাথে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যেই মিলের চাইতে, চাইনিজ ভাষার সাথে মিল বেশি, ইন্দো ইউরোপীয় ভাষার সাথে এটার যথেষ্ট দূরত্ব রয়েছে। আর এটি ব্যাপার হচ্ছে, মারমা নারী এবং পুরুষরা তাদের ভাষাটাকে কিন্তু এখনো খুব শক্তভাবে তারা সেটাকে টিকিয়ে রেখেছে। এখন আমি বলবো কি, তার মানে কি করছে? তার মানে কি চাকমারা কি টিকিয়ে রাখে নাই? যখন আমি দুটো বা তিনটা ভাষা, চাকমারা তিনটা ভাষা ব্যবহার করে, একটা হচ্ছে লিঙ্গীয় ফ্রাঙ্কা হিসেবে বাংলা ভাষা ব্যবহার করে, উচ্চশিক্ষিতরা ইংরেজি ভাষাতে একটু কথা বলে, চাকমা তাদের মূল ভাষাটা তো আছে। এই ভাষাটা মেয়েরা মানে কঠিনভাবে এই ভাষাটাকে ধরে রেখেছে। চাকমা নারীরা যেরকম চাকমা লোক সংস্কৃতির বহু কিছুকে ধরে রেখেছে, তেমনি চাকমা ভাষাটা এখন পর্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবার পিছনে চাকমা নারীদের অবদানের কথা আমরা স্বীকার করবই। আমরা যখন তিনজনের আলোচনায় যাই, তখন
একজন শিক্ষিত লোক কিন্তু অন্য একজন বাঙালি লোকের ভাষাকে দিয়েই কিন্তু তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। কিন্তু চাকমা উপভাষাকে চাকমা নারীরা এখনো তাদের কণ্ঠলগ্ন সহচর করে রেখেছে। কোনো জরুরি প্রয়োজনে না পড়লে তারা তাদের এই ভাষাটাকে লালন করে, ব্যবহার করে, পৃষ্ঠপোষকতা করে। যাক, মারমাদের কথা যেটা বলছি, আমাদের বান্দরবানের রাজাদের মধ্যে কেন জানি একটা ব্যাপার ছিল মনে হয়, এটা মঙ্কাশী নেবী সহ খোকা স্যার সহ অনেকেই আমাকে জানিয়েছেন মৌখিকভাবে, যে আমাদের রাজারা শিক্ষিত হয়ে উঠুক প্রজা, এই ব্যাপারে প্রাচীন রাজাদের আগ্রহ ছিল না। তারা মনে করত যে প্রজা যদি শিক্ষিত হয় তাহলে তার রাজভক্তি কমে যাবে। কারণ ওই রাজাটাও ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সঙ্গত কারণে রাজ পরিবার থেকে যে আধুনিক শিক্ষার যে পৃষ্ঠপোষকতা, এটা মারমা রাজন্যবর্গরা করেন নাই বলে মারমা ভাষায় ভাষী শিক্ষিত মানুষ পাইনি। শিক্ষিত মানুষ কম পেয়েছি বলে শিক্ষিত সাহিত্যকর্মী কম পেয়েছি, সংস্কৃতিকর্মী কম পেয়েছি। মারমা সংস্কৃতির, মারমা লোকভাষার, মারমা লোকধর্মের আদি অকৃত্রিম উপকরণগুলি তুলে আনবার কর্মী আমরা কম পেয়েছি। তবে আশার কথা, অনেক অনেক ধন্যবাদ স্যার। শেষ করে দিই। তবে আশার কথা, আমি নাম উল্লেখ করে বলছি না, আমি অন্তত 20-40 জন তরুণকে জানি। খাগড়াছড়িতে আছেন, কবিতা লিখছেন, শক্তিশালী, রাজশাহী ইউনিভার্সিটি পড়ছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ছেন। মারমা উন্নয়ন সংসদ এরকম একটি সাংগঠনিক অবস্থানে তারা গিয়ে তারা কাজ করছেন। তবে এটা আমি বলি, ত্রিপুরা ভাষা এবং সংস্কৃতির জন্য ত্রিপুরা সংসদ যেভাবে কাজ করেছে, মারমা সংসদ শুধুমাত্র কে বড় বড় পদ পাবে আর কে কার সাথে ঝগড়া করবে এটা নিয়ে বেশিরভাগ ব্যস্ত সময় ছিল। আমি আশা করব যে আমি অনেক নিন্দা করলাম, আমি আমার মারমা আদিবাসী ভাইদের কাছে মাপ চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যদি আমার এই সত্য ভাষণে যদি আপনাদের মনে কষ্ট লাগে। কিন্তু আশার কথা, আজকাল আমাদের ওই যে মংসানু চৌধুরী সহ, খাগড়াছড়ি সহ, বান্দরবান সহ একটা নতুন জেনারেশন যারা 40 ঊর্ধ্ব, তাদের একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে যে মারমা সংস্কৃতিকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং উন্নয়ন করতে হবে। এই কর্মীদের যে অবদান, সে অবদান অব্যাহত থাকলে আমরা আশা করি অচিরেই মারমা সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নের একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। অনেক ধন্যবাদ। না স্যার, ভালো, ঠিকই আছে। না, আমি আপনার প্রসঙ্গে চলে আসছি, আপনার কাছ থেকে আবারও শুনবো, কিন্তু এখন দুটো পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে আদিবাসীদের নিয়ে যে প্রবন্ধ বা গবেষণার নামে অনেক বই বের হচ্ছে। আপনি যেটা বললেন যে কয়েকজনের, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, কারণ আমরা অনলাইনেও আমি কয়েকটা বইয়ের নমুনা দেখেছি, নমুনাই বলবো কারণ আমি পুরো বইটা পড়তে পারিনি, কিন্তু অনলাইনে ওই যে রকমারি বা বিভিন্ন ধরনের বাংলা বাজার ওই ধরনের কিছু আছে যে ওরা ফুটনোট আকারে হোক বা কি আকারে কয়েকটা প্রবন্ধ অথবা কয়েকটা পৃষ্ঠা দেখানো হয়, বা আমার দু একটা বইও আনারও সৌভাগ্য হয়েছে এখানে। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এক একজনের লেখাগুলা ওনাদের নামে বা ওনার প্রবন্ধে বা ওনার বইয়ের মধ্যে রেখে ওনাদের নামে ওই পুরো বইটাই চালিয়ে দেয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কয়েকজনের নাম, তো ওরা বলছে যে বাংলাদেশের আদিবাসী, কথার কথা, বা আদিবাসী ভাষা ও সংস্কৃতি, ওরকম দেখে যে আজাদ স্যারের একটা, একে সেরামের একটা, শুভজ্যোতির একটা, মানে এইরকম করে 4-5 জনের নিয়ে এসে পুরো একটা বই করে তারপরে একটা বাজারে ছেড়ে দেয়, দে মেক দ্য মানি অ্যান্ড দে মেক দ্য ফেম, কিন্তু কাজের কাজ কিছুই হয়। এইটা কিন্তু খুবই কি বলবো, আমি জানি না কি ভাষায় এটাকে কি করা যায়, এটা কিন্তু থামানো উচিত। আমি জানি না কোথা থেকে আসবে, বাট উই নিড টু, এটা নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা এবং গভীরভাবে পর্যালোচনা করা দরকার। আমরা বলতে চাই, আমি একটু করে বলতে চাই যে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কখনোই এই প্রবণতাটার অব্যাহত থাকুক আমরা এটা চাই না। যেমন আমি একজনের কথা বলি, ওনার নাম শাওন ফরিদ, আমি জানি 15টি বছর উনি একটি গ্রন্থ লেখার কাজ করছেন, চাকমা খাদ্য সংস্কৃতি। তা আমি ওরে বললাম যে 2010 সালে বললাম যে বইটা বের করে ফেলতো, আর লাগবে না, এটা শেষ হবে না, কিন্তু তার একটা খুঁতখুঁতে ভাব আছে। আমি একজনের নাম করে বললাম, কেমন ভালো লাগছে, যদি কখনো এই বইটি আলোর মুখ দেখে তাহলে চাকমা খাদ্য সংস্কৃতি একটা চমৎকার জিনিস আমাদের হাতে আসবে। তাহলে যে ভালো কাজ করবে, এমন পার্বত্য চট্টগ্রামের এমন গবেষককে আমরা দেখেছি যিনি কখনো পার্বত্য চট্টগ্রামে আসেন নাই,
হ্যাঁ, কিন্তু তিনি লিখে ফেলেছেন। আমি বলছি যে গবেষণার নামে আমরা তো পাঠকদেরকে ঠকাচ্ছি। যেমন আবুল কালাম আজাদ, ধরুন কাল্পনিক একটি নাম, তিনি চাকমা সংস্কৃতি একটি বই লিখলেন, প্রত্যেকটা পাঠক বলবে যে যাক অনেক তো চাকমা সংস্কৃতি পড়লাম, আবুল কালাম আজাদের এটা চাকমা সংস্কৃতি পড়ি। তো উনি পড়তে গিয়ে দেখবেন যে শুভ্রজ্যোতির কিছু অংশ, আজাদ বুলবুলের কিছু অংশ, সুগত চাকমার কিছু অংশ, হ্যাঁ মৃত্তিকা চাকমার কিছু অংশ, শান্তিময়ের কিছুটা অংশ মিলিয়ে জ্ঞানেন্দু চাকমার ভূমিকা, অরুণেন্দু ত্রিপুরার উপসংহার দিয়ে তিনি একটা জিনিস তৈরি করে ফেলেছেন। পাঠককে এই ঠকানি, আজকাল ভার্চুয়াল যুগ, কেমন আগে তো আমরা মামলা করে প্রতিবাদ করতাম, এখন আমরা হয়তো ফেসবুক লিখেও প্রতিবাদ করতে পারি। আমি দুঃখিত যে আমি কয়েকজনের নাম উল্লেখ করেছি, ওনারা অনেক অনেক সুনাম, অনেক সনদ, অনেক কিছু, অনেক তকমা তারা বুকে ঝুলিয়েছেন। তারা অনেকে বলছেন যে তাই এই বিআইটির নাম কি, ওই যে প্রভাংশু ত্রিপুরা, আমার বই হচ্ছে 20টা, প্রভাংশুর হচ্ছে 3টা, প্রভাংশু পায় আমি পাই না। তখন আমরা মনে মনে বলি আরে বাবা, তোমার 20টা তো হচ্ছে অন্যের বই, প্রভাংশুর 3টা প্রভাংশুর নিজের, সেজন্যই বাংলা একাডেমি প্রভাংশুকে দিয়েছে, সেজন্যই তোমাকে দেয়নি। যাক, আমরা আসলে নিন্দাতে যাচ্ছি না, আমরা ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আবার একটু, হ্যাঁ না ঠিক আছে, এখানেই শেষ। তো আমরা ওই নেভিদাদার কাছে যাই, মঙ্কেশ্বর নেভিদার কাছে। আমরা যেহেতু আজাদ স্যার একটু শুরু করেছেন যে মারমা ভাষা শিল্প সংস্কৃতি চর্চা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ এখানে অনেক একটা ভালো দিকও আছে, একটা আমরা বলবো যে নেগেটিভ, আমরা একটু হ্যাঁ নর্থক কি চিন্তাও আছে। তো এক্ষেত্রে আপনার কাছে আমরা সরাসরি যাই স্যারের কথা রেস ধরেই, যে আসলে এই যে আমরা বলি যে রাজ্য মানে রাজা শাসিত প্রজা বা রাজার কিছুটা দোষ ছিল, এবং এখন বাংলাদেশের আমরা এখন নাগরিক, তো সেক্ষেত্রে একজন নাগরিক পাশাপাশি রাষ্ট্রেরও কিছু অধিকার আছে, পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব, অধিকারের পাশাপাশি দায়িত্বও বর্তায় কিছু। তো এই যে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আর্থসামাজিক, তারপরে হলো ভূ রাজনৈতিক, এইসব এর প্রেক্ষাপটে যে শুধু চিটাগাং হিলট্র্যাক্স না, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, মারমা ভাষা বা মারমা ভাষী বা মারমা জাতিগোষ্ঠী হলো, মারমা জাতি হলো বাংলাদেশের থার্ড, আমরা যেটা বলি তৃতীয়, হয়তো আমি খুব জানি না, তারপরে বলছি তৃতীয় বৃহত্তম এথনিক মাইনরিটি বা এথনিক বা আমরা বলি যে জাতিসত্তার লোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্যার তো কিছু বলেছেন, আপনারও যদি কিছু বলার থাকে এখানে, আসলে আমরা কোন পর্যায়ে আছি ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে, মূলত আমি ওইটাতে আমি রাখতে চাচ্ছি। আমি আর শিক্ষা, তারপর হলো রাজনৈতিক, তারপরে সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, ওই দিকে যাচ্ছে। আমি মূলত চাচ্ছি যে শিল্প সাহিত্য বা ভাষা চর্চার ক্ষেত্রে মারমাদের যে পদচারণা বাংলাদেশের প্রেক্ষিতে। দাদা হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন দাদা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, একদম 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 শুনতে পাচ্ছেন? ইয়েস, হ্যাঁ শোনা যাচ্ছে নেভিদা, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমার কথা দাদা? হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে, বলেন। আসলে বুলবুল ভাইকে যেটা আমি বলছিলাম, উনি কিন্তু অনেক গবেষণা করেছে। তারপর উনি যে ভাষা যেগুলো উপরিকাঠামো যে কথাটা বলছেন, মূল কথাগুলো বোধহয় উনি অনেক কিছু বলে নাই, আমি যতদূর জানি। তা আসলে মারমাদেরকে নিয়ে এই যে সংখ্যা, আপনি যেটা দ্বিতীয় বৃহত্তম কিংবা তৃতীয় সংখ্যাগত আর কি, যেটা এখনো এটা নিশ্চিত নয়, কারণ আমাদের দেশে পরিসংখ্যান নেই, মারমাদের নিয়ে পরিসংখ্যানটাও এখনো ঠিক নাই। এবং আপনি তো এই তথ্য তো পাবেন না বাংলাদেশে মারমা জনসংখ্যা এখন কি পরিমাণ আছে, সেই 81 সালে যে পরিসংখ্যান ওই পর্যন্ত, এরপর আর কোনো তথ্য পাবেন না। এছাড়াও মারমা এই নামকরণ নিয়েও অনেক কন্ট্রাডিক্টরি রয়েছে। মারমাকে অনেকে আবার মগও বলছে। হ্যাঁ, এটা ভারতে প্রায় 40 থেকে 50 হাজার জনসংখ্যা আছে এই যে মারমা ভাষী, যারা রাষ্ট্রীয়ভাবে মগ হিসাবে চিহ্নিত, শিডিউল কাস্ট মগ হিসাবে ওদের বলা আছে। আবার আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরেও আমরা যারা বান্দরবন লোকেরা মারমা বলি, ওইটা আবার খাগড়াছড়িতে ওনারা এটাকে এখন হয়তো মগ, তখন ওরা বলছে প্লাইসা।
এই ধরনের কারণেও মারমাদের মধ্যে একটা এই সংখ্যা কি পরিমাণ মারমা ভাষী রয়েছে। আরো একটা সমস্যা মারমা ভাষার মধ্যে, প্রতিটি 15 কিলোমিটার কিংবা 20 কিলোমিটার অন্তর অন্তর ওদের ভাষা পরিবর্তন হয়ে যায়। ভাষা পরিবর্তন পুরো একদম ভিন্ন বলতে গেলে। যেমন আমরা নিজেরা বলি নিজেদেরকে মারমা, কিন্তু খাগড়াছড়ির লোকেরা নিজেদেরকে মারমা বলতো না, লু। এই যে কতগুলো ভাষা অসুবিধাটা রয়ে গেছে। কিন্তু এই যে লিখিত ম্যানারটা, এদের যে অক্ষর যেটাকে বলি আমরা মেমাজা বা মারমাজা, এই নামকরণ এই ভাষা থেকে আসছে। মারমার নামকরণটাও আসছে এই অক্ষর থেকে, মারমা ভাষা মারমা অক্ষর থেকে আসছে এই মারমা কথাটাই। তো এই জন্য এই মারমা ভাষা মারমা অক্ষরটা 800 থেকে 900 শতাব্দী ওই সময় থেকে এই অক্ষরটা এটা পরিবর্তিত হতে 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 আজ নতুন একটা রূপ এসেছে। মারমা ভাষা লেখার সময় আমরা লিখি একরকম, বলার সময় বলি আর এক রকম। এটাও বাংলা ভাষা মারমা ভাষা ডেভেলপ না হওয়ার পিছনে এটাও একটা কারণ। এবং লেখার রীতির সাথে বলার রীতি যদি সমন্বয় না থাকে, যেমন বাংলায় শুদ্ধ বাংলা এবং চলতি বাংলা যেভাবে, মারমাতেরও সেভাবে লিখিত একরকম, কথা বলে একরকম। যেটা লেখার মধ্যে নাই সেটা কিন্তু ভাষার মধ্যে আছে, যেটা ভাষার মধ্যে নাই সেটা লিখিত মধ্যে সেই রূপটা আছে। এই জন্য এই যে ওরাল লিটারেচার যেটা বলে, খুব ভান্ডারটা খুব এই যে জ্যা পাংখুং, হ্যাঁ, তাদের মধ্যে এই যে তাদের মধ্যে যে ইভেন ধর্মীয় অনেক গাথাগুলোকে মারমা ভাষায় আছে। লোকনীতি রয়ে গেছে, লোকানীতি, অনেক নীতি কাব্যগুলো রয়ে গেছে মারমা ভাষায়। কিন্তু এগুলো লিখিত রূপ যদি নিয়ে আনা যায়, তো এটা যদি লিখিত রূপ আনা যেত তাহলে এই মারমা সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত। এই যে ভাই বললেন, বুলবুল ভাই বললেন মারমাদের কে নিয়ে, যায় এর একটা লোক সংস্কৃতির যে একটা ছিল, কি বলে, মনোহরি, ওইটাকে নিয়ে যে বাংলায় রূপান্তর করে উনি যে উপস্থাপন করেছে, এই ধরনের অনেক। আমার কাছে আমি কাজটা অনেক দূরে এগিয়েছি। কোকানু এখানে যে মিট হলেও খুব যে নৈতিকতার, মারমা সমাজের অনেক যে চিন্তা চেতনার, এগুলো এই কোকানুর মধ্যেও চলে আসে। এটা বাংলা রূপান্তরের আমার একটা কাজ, এটা অনেক দূর এগিয়ে গেছে, অনেক রয়ে গেছে। এগুলোকে লিখিত আকারে যদি রূপ নিতে পারত, এগুলো এই যে কালচার ইনস্টিটিউট কিংবা এই যে বললেন মারমা উন্নয়ন সংসদ, ওনারা কিন্তু কাজ করে নাই, থেমে নাই। ওনারা মারমা ইতিহাস নিয়ে একটা প্রথম বই বাহির করেছে, উকিওজাই দাদা আর প্রফেসর মংসানু, মারমা সমাজ ও সংস্কৃতি নিয়ে একটা ওনাদের 30 বছরের জ্ঞানের লব্ধ বিভিন্ন ফিল্ড স্টাডি নিয়ে ওনারা একটা বই করেছে, খুব তথ্যবহুল, ওখানে অনেক রেফারেন্স আছে। এই কাজটা কিন্তু মারমা উন্নয়ন সংসদ করেছে। ওনারা
একাডেমি, মারমা একাডেমিও একটা করেছে, ওটা নিয়ে কয়েকটা বই প্রকাশনা হচ্ছে। মানব উন্নয়ন সংসদ কিন্তু করছে, সেটা খাগড়াছড়ি বেস। কিন্তু বান্দরবনে এই ধরনের মারমাদের সাংগঠনিক তৎপরতা না থাকলেও কালচারাল মারমা শিল্পী গোষ্ঠী ওরা কিন্তু সংস্কৃতির দিকে চর্চা, গান বাজনা নিয়ে ওরা কিন্তু খুব অনেক দূর ডেভেলপ করেছে, অনেক দূর অগ্রসমান রয়েছে। আর কালচারাল ইনস্টিটিউট ওনাদের ভূমিকা অনেক রয়েছে, কিন্তু বর্তমানে অনেকটা দূরে সরে গেছে, ওখানে আর কোনো প্রকাশনা নাই বলতে গেলে। ওনারা ফোকলোরের উপরে প্রশিক্ষণ দিচ্ছে, আর মারমা ভাষা প্রশিক্ষণ কোর্সটা এটা চালিয়ে রাখছে এখনো, এই দিকটা আবার ভালো। তো এক সময় এই যে মারমা ভাষা ব্যবহার হতো স্কুলে, প্রাইমারি স্কুলে এগুলো শেখা হতো, ইভেন অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ হিসাবেও এটা ব্যবহার হতো। তখন ওয়েলফেয়ার অফিসার নামে একজন কর্মকর্তা থাকতেন, মহকুমা পর্যায়ে কোনো কিছু মারমা লিখিত দিয়েও উনি এটা অনুবাদ করে এগুলো সরকারের কাছে উপস্থাপন করতো, ওই যে অফিস আদালতে এগুলো প্রচলন ছিল। এগুলো বাংলাদেশ স্বাধীনতার পরে ওই বাংলা কারিকুলামের কারণে, এই পাঠদান না থাকার কারণে বর্তমানে এই ভাষা, এই অক্ষর শিখার জানার লোকের সংখ্যা খুব কমে গেছে। আরও একটা বিষয়, মারমাদের ভাষাকে বাংলা অক্ষর দিয়ে বর্ণিতকরণ লেখা ঠিক মতো যায় না বলে এই এই ভাষাকে চর্চা হচ্ছে না, এইটা নিয়ে লেখালেখি হচ্ছে না। এটাও একটা হ্যান্ডারেন্স, এটাও একটা প্রতিবন্ধকতা। মারমা ভাষা উৎকর্ষ না হওয়া, মারমা সাহিত্য সৃষ্টি না হওয়া, এবং মারমাদের যেগুলো রয়েছে সেগুলোকে লিখিত আকারে উপস্থাপনার অভাব। আমরা যারা জানি তারাও, এই যে বুলুল ভাই যেটা বললেন, আমাদেরও দোষ রয়েছে, আমরা কেন করি না। না করার পিছনে এই যে আমরা যে অক্ষরটা লিখবো সেটা কম্পিউটারাইজ ছিল না, মুদ্রণ ছিল না। এখন যেটা বার্মিজ অক্ষরকে নিয়ে আমরা যা করি সেটা নিয়েও আমরা পরিপূর্ণ এটা প্রকাশ করতে পারি না, ভিন্নতা রয়েছে। যেটা বার্মিজ যে কম্পিউটারের যে ফন্টটা রয়েছে, আমাদের নিজস্ব ফন্ট নাই, এই জন্য একটা অসুবিধা। আমরা আগে হাতে লিখে সেটাকে ফটোকপি করে ওই ছবি আকারে এইগুলো নয়। এটাও একটা মারমা ভাষা ডেভেলপ না হওয়া, মারমা সাহিত্য সৃষ্টি না হওয়ার পিছনে এটাও একটা কারণ। এছাড়াও আমাদের মধ্যে শিক্ষা হার খুব কম, মারমার জাতিদের মধ্যে শিক্ষা হার খুব কম। ইদানিং যারা লেখাপড়ায় অগ্রসর তারাও নিজের ভাষা সম্পর্কে বলতে গেলে অজ্ঞ। তবে আসার কথা, বর্তমানে বৌদ্ধ বিহার ভিত্তিক কিছু কিছু জায়গায় এই শিক্ষা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। এক সময় কিন্তু আমাদের এই বৌদ্ধ বিহারকে কিয়ং বলতো, কিয়ং মানে হচ্ছে শিক্ষালয়, অর্থাৎ প্রতিটি বৌদ্ধ বিহারে নিজেদের ভাষা শিক্ষা এটা বাধ্যতামূলক ছিল। আমিও আমার প্রাথমিক এই অক্ষর জ্ঞানটা এই বৌদ্ধ বিহার থেকে আমার শিক্ষা, এবং এগুলো আমার বাবা পারিবারিক চর্চা ছিল। আমাদের পরিবারে কোনো ইনভাইটেশন কার্ড, বিয়ের কার্ড, ধর্মীয় কোনো হয়ে গেলে আমার কাছে আসতো লেখার জন্য। আরও একটা ভূমিকা, এই যে বাংলাদেশ বেতার রেডিওতে আবার মারমা ভাষা প্রচার হওয়ার সুবাদে কিছু কিছু লোকেরা আবার চর্চা হচ্ছে নিজেদের ভাষা দিয়ে প্রচারণার। সরকার এই কাজটাও ভালো করেছে, এবং এই যে ফেসবুকের বদৌলতে এখন কিছু কিছু প্রজন্মরা
নিজের ভাষায় বাংলা দিয়ে হোক ইংরাজি দিয়ে হোক লেখার চর্চা করছে এই ফেসবুকের মাধ্যমে। এটাও একটা ভালো দিক। সবচেয়ে আরো একটা জিনিস বলতে চাই, মারমাদেরকে নিয়ে যারা গবেষণা করেছে, গবেষণা করতে চেয়েছে, ওনারা এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যাদের কাছে ফিডব্যাক পাওয়া যাবে তারা ঠিকমতো বাংলা কিংবা ইংরাজিতে ওনারা বর্ণনা দিতে পারে না। আর আমরা যারা বর্ণনা দিতে পারি, যারা বলতে পারি, আমাদের মধ্যেও সেটা শর্টেজ এবং লিকেজ রয়ে গেছে। ঠিকমতো আমরাও যেমন এই যে কবিতা মারমা ভাষায় কি বলবে এটাকে নিয়েও আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বিত, কাপিয়া বলবো নাকি লাঙ্গা বলবো। ইভেন এই যে গান, মারমাদের গান, এই গানটাকে কি তেখাম বলবো না সাখাম বলবো, এগুলো আজকালকার ঠিকমতো উপস্থাপনার অভাব রয়ে গেছে। কারণ গানের মধ্যেও যে কতগুলো গান রয়ে গেছে, সেই গানগুলোকে ঠিকমতো শ্রেণীকরণ করা যাচ্ছে না বলেই এইগুলো, এই যে কবিতা, কোনটা ছড়া, কোনটা গাথা, এই যে শ্রেণীকরণ, এগুলো এই লিখিত ম্যানার না থাকার কারণে এই অসুবিধাগুলো সৃষ্টি হচ্ছে। এই যে মারমাদের যে পাংখুং, এই যে এখানে যে পৌরাণিক অনেক জিনিস রয়ে গেছে এই পাংখুং জ্যার মধ্যে। এগুলোকে যদি এখনো কিছু কিছু হাতে লেখা বই রয়ে গেছে, গ্রামে গঞ্জে পাওয়া যায়, তাল পাতায় লেখা, বৌদ্ধ বিহারে এগুলো রয়ে গেছে এখনো। এই মারমা সংস্কৃতি অনেক পুরানো, কিন্তু এই সংখ্যা কমে যাওয়ার কারণে, নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে, লিখিত ম্যানার না থাকার কারণে আজ এগুলো প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে। যা আছে সেটাকেও এখন পাথরদার করার, এটাকে বুঝার মতো লোকের অভাব হয়েছে। আজকালকার পাংখুং, আধুনিক এই প্রজন্ম ছেলেরা এই পাংখুং প্রতি আগ্রহ আর নাই, যা এর প্রতি আগ্রহ নাই। এখন শুধু ওই গান বাজনা, কিছু নাচ, আধুনিক নাচ নিয়ে সীমিত রয়ে গেছে তাদের কালচারাল। ইভেন এই যে ধর্মীয় আচার আচরণ, তাও আজ ভিন্ন, মারমাদের যে এটা রয়ে গেছে সেভাবে আর প্রতিভাত হচ্ছে না। তো এই জন্য সাংগঠনিক তৎপরতা প্রয়োজন। এবং এই যে বুলুল ভাই যেটা বললেন, সরকারি রাজ প্রশাসন এগুলোকে ইয়ে করা, কি বলবো এটাকে, পৃষ্ঠপোষকতার, এই পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। ব্যক্তি দিয়ে হবে না, সেটা সাংগঠনিক তৎপরতায় হতে হবে, এই যতটুকু আমি মনে করি। আর গভর্নমেন্ট এখন প্রাথমিক শিক্ষায় যে কয়েকটা ভাষা প্রচলনের জন্য উদ্যোগ নিয়েছে, টেক্সট বুক বোর্ড, এনসিসিবি টেক্সট বুক বোর্ডও পাঠ্য বইও করেছে, কিন্তু এখনো স্কুলে এগুলো পড়ানো হয় নাই। আমার বিশ্বাস এই বইগুলোকে যারা শিখাবে তাদেরকে 10 কি 15 দিনের মধ্যেই একটা প্রশিক্ষণ দিয়ে এটাকে শিক্ষা উপযোগী করা যায়। আমি বারবার বলেছি, এই জন্য সংক্ষিপ্ত আকারে আমরা শিক্ষক গাইড বই করে দেওয়ার জন্য আমরা প্রপোজাল রেখেছি। খুব বাংলা যদি জানে, এই যে মারমা ভাষাকে ইয়ে করা খুব কাছাকাছি, বাংলার সাথে খুব কাছাকাছি। কারণ এই মারমা অক্ষর, মারমা ভাষার উৎপত্তি স্থল কিন্তু যে পালি সংস্কৃত থেকে আসছে। অনেক ভাষা কিন্তু বাংলার সাথে মিল আছে, লেখার রীতি অনেক মিল আছে। আকার, ইকার, উকারকে আমাদের সাথে এটা মিলানো যাবে। শুধু স্বর যেটা, ওখানে একটু অন্য চিহ্ন দিয়ে এটাকে ঠিক করলে খুব একটা
অসুবিধা হবে না। ইভেন ব্যাকরণ সেটাও একই আমাদের বাংলার সাথে মিলে, অব্যয়, ভাব, সর্বনাম এগুলো অনেকটাই মিল আছে। আমার বিশ্বাস এটাকে সাংগঠনিকভাবে এই যে বাংলা একাডেমি যেভাবে করে, মারমা একাডেমি যদি গঠিত হয়, সরকারের পৃষ্ঠপোষকতা যদি করেন, কালচারাল ইনস্টিটিউট অনেক এই যে 12-13টা ভাষীকে নিয়ে, স্পেশালি বিশেষ করে জাতীয় অনুষ্ঠান, জাতীয় সংস্কৃতির সাথে অ্যাসিমিলেট দাদার মনে হয় নেটওয়ার্কটা খুবই দুর্বল, তো এর জন্য ভাষা ভিত্তিক যদি এটা আলাদাভাবে যদি প্রাতিষ্ঠানিক যদি হতো, তাহলে এটা দ্রুত এবং উদ্ধার করা যাবে। এবং এই যে যারা শিক্ষিত, বাংলা ইংরাজি যারা জানে, তাদেরকে খুব একটা না 14 কি 15টা টেক্সট দিয়ে এদেরকে শুধু চর্চা করলে হবে, এই ভাষাকে শিখতে পারবে। আর এই যে সমস্যাটা, এই যে কম্পোজ করার যে অক্ষর নিয়ে আনা, কম্পিউটারে নিয়ে আনা, সেটাকেও কয়েকটা পরিবর্তন আনলেই সে জিনিসটাও সম্ভব হবে বলে আমার বিশ্বাস। এগুলো শুধু আসার কথা। মারমা যে ছাত্র সংগঠন একটা রয়ে গেছে, ওরাও ভালো, ওদের অ্যাক্টিভিটিসও ভালো। ওরা প্রতি বছরেই ম্যাগাজিন করেছে, ওদের নিজেদের ভাষা নিয়ে, নিজেদের সংস্কৃতি নিয়ে লেখা প্রকাশ হচ্ছে, চেতনা, এই সে কয়েকটা। পাশাপাশি আন্তর্জাতিক এই যে পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে ওদের সাংস্কৃতিক, ওদের সাংগঠনিক তৎপরতা, ল্যাঙ্গুয়েজ নিয়ে ওদেরও খুব স্ট্রং। ওরাও, ওদের সাথে যদি একটা সম্পৃক্ততা যদি হতো, পাশাপাশি এই যে কক্সবাজার, পটুয়াখালী, ওখানকার ভাষার সাথে আমাদের মারমাদের সাথেও একটা যোগসূত্র রয়েছে। এই দিক দিয়েও একটা ডেভেলপ করার সমূহ সম্ভাবনা রয়েছে। জাতি সংখ্যা কম হলেও এই সংখ্যা কমের মধ্য দিয়েও একটা ভাষা, একটা জাতি এবং এই মারমা সমাজ, সংস্কৃতি, ভাষাকে নিয়ে প্রবাদ প্রবচন ইংরাজি ভাষাতেও অনেক গ্যাজেটিয়ার্সে পাবেন। ব্রেইন হারসন্স, তারপরে যে ইয়ে ভাষায়, ফ্রান্স ভাষায় ওই দম্পতি, ওনারাও এগুলো করে। ডেনিস বার্টার, ব্রেইন হারসন, ওনারাও এই মারমা ভাষা, মারমা প্রবাদ প্রবচনকে নিয়ে ওনারা ইংরাজিতে ট্রান্সলেট করা অনেক রয়েছে। আর এই যে এ ভাই বললেন, বুলবুল ভাই বললেন, মারমা ইতিহাস কিংবা মারমাদেরকে নিয়ে যতটুকু গ্রন্থ হয়েছে, এগুলো সবাই তাদের নিজস্ব গবেষণা কর্ম নয়। ইভেন বাংলা পিডিএতেও দেখেছি ম্যাক্সিমাম আমার ওই যে সেমিনারের অংশকে নিয়ে হুবহু তুলে দেওয়া। মোস্তফা মজিদের কথা বলছেন, তিনিও আমাদের প্রতিষ্ঠানের ওই একজন কর্মকর্তা ছিলেন। ম্যাক্সিমাম ওই কালচারাল ইনস্টিটিউট থেকে নিয়ে উনি এইগুলো সংগ্রহ করা, আসলে গবেষণাপত্র নয় এগুলো। আর বার্গ থেকে একটা দ্য মারমাস একটা গবেষণাপত্র নিয়ে ডক্টরেট নিয়েছেন সেলিনা আহসান, মোস্ট প্রবাবলি উনি করেছেন। আর ইন্ডিয়ান আর এক ভদ্রলোক, উনিও মারমাকে নিয়ে ডক্টরেট করেছেন। আমার হাতে সেই বইগুলো নাই, ওগুলো গবেষণার জন্য করা। আমি তো ছিলাম, বুলবুল ভাইও বোধহয় হাত নিয়েছিলেন মারমাদেরকে নিয়ে গবেষণার জন্য। আমার দুয়ারে কয়েকবার উনি ছিলাম, হয়তো খুব একটা উনি কমপ্লিটলি বোধহয় সাহায্য সহযোগ পারে নাই, এই জন্য উনি বোধহয় এটা কমপ্লিট করতে পারে নাই। তবে আমি আশাবাদী এ নিয়ে। আবার বিদেশে কিন্তু গবেষণা হচ্ছে মারমাদের অক্ষরকে নিয়ে, কিন্তু বেশ
জেনেটিক্যালি ওনারা এগুলো গবেষণা হচ্ছে, আরো কয়েকজনের ওনারা আছে। আর বিশেষ করে আমি বলতে চাই মারমাদের একটা আছে, ডামাতাই সমুহাদা, উনি বলছিলেন, বুলবুল ভাই এটাকে বলছিলেন ইনহেরিটেন্স ল। মারমাদের একটা খুব স্ট্রং ওই যে মনু দামাসাদকে নিয়ে একদম খুব ভালো একটা কন্টেন্ট রয়ে গেছে। এটাকে নিয়ে যদি আমরা ইয়ে করতে পারে, এটাও আমার একটা অনুষঙ্গ। আমি অনেক দূর এটাকে অনুবাদ করার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে জাতিসত্তা যে নামকরণ, সেটাই আমাদেরকে আগে ঠিক করতে হবে। এ নিয়ে অনেক নিজেদের মধ্যে একটা রয়ে গেছে, এই প্ল্যাংসা দু কিংবা ছংসা, হ্যাঁ, আমরা একক একটা মারমা জাতিসত্তা, মারমা একটা ভাষাকে একক একটা প্রমিত একটা ভাষা হিসাবে যতদিন আমরা দাঁড় করাতে পারবো না, ততদিন আমরা বোধহয় এই মারমা জাতিসত্তা, মারমা ভাষা, মারমা সাহিত্য বোধহয় ভালো করে উঠে আসবে বলে আমার মনে হয় না। অনেকেই অনুবাদ করেছে, উনি বললেন যে অং, উনি মারমা লোক গল্পকে নিয়ে একটা বই বাহির করেছে। মা উচিং, উনিও লোক কাহিনীকে নিয়ে করেছে। এই বাংলা ভাষা দিয়ে অনেকে আবার খুব ভালো, এটাও যে অগ্নি মৃত্তিকা অরণ্য, এটা আমি ভাষা পড়েছি, এখানে কমপ্লিটলি পড়তে পারি নাই। এটাও অনেক উপন্যাসের ছলে অনেক বিষয় ওখানে রয়ে গেছে, খুব পড়ার মতো জিনিস। আমার মনে হয় আমি খুব একটা সিস্টেমেটিক গুছাই বলতে পারি নাই, তবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, তথ্য যদি সূত্র ধরে দেন, আমি কিছু আরো শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা দাদা, আমি অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি একটু আনন্দদার কাছে জানতে চাই বা একটু আলাপ করতে চাচ্ছি আর কি, যে আপনি তো শুনলেন যে আমাদের ডক্টর আজাদ বুলবুল স্যারের সাথেও কিছু কথা হলো, তারপরে আমাদের মঙ্কেশ্বরী নেভিদার সাথেও কথা হলো। এই কথাগুলোর প্রেক্ষিতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে, ওটাও বলতে পারেন। এবং আমি যেটা জানতে চাই, একজন বাংলা সাহিত্যের বা বাংলা ছাত্র হিসাবে, এই যে বাংলাদেশের যে বাংলা ভাষার পাশাপাশি যে অপরাপর যে ভাষাগুলো আছে, এটা নিয়ে কিন্তু আমি আজাদ স্যারের কাছেও আসবো। এটা নিয়ে যে আমাদের তো লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট আছে ঢাকাতে, বা এখন ইদানিং আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটও হয়েছে। এই যে সিরিয়াসনেসের যে অভাব, যেটা আমরা বলছি একাডেমিক লেভেলে বা ইনস্টিটিউট লেভেলে, আমরা শুধু বা ইংরেজি, ফরাসি বা আদার ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমরা পড়ছি বা পড়াচ্ছি, কিন্তু বাংলাদেশের অপরাপর ভাষা নিয়ে যে এই যে চর্চার যে অভাব বা গবেষণার যে অভাব বা সিস্টেমেটিক রিসার্চ বলি বা একটা ডিসিপ্লিন নিয়ে যে আগানোর যে অভাব, ওইটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আর পাশাপাশি এই যে দাদার যে আলাপ উনি যেটা বলেছেন এবং আজাদ স্যারের যে কথা বলছে, ওটার বিষয়ে যদি আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটাও বলবেন প্লিজ। আনন্দ যদি দেখান। নমস্কার জানাচ্ছি। প্রথমে আসলে আমি আজকে খুবই আনন্দিত যে আমি অনেক আগে থেকে একটি কল্পনা ছিল, ভাবতাম যে আমার একজন খুব ঘনিষ্ঠ মানুষ, যাকে আমি দেখা মাত্রই আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করতাম, আমার ডক্টর আজাদ বুলবুল স্যারের কথাই আমি বলছিলাম যে আজকে আমাদের আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমাদের যে মাসব্যাপী যে আলোচনা, এই আলোচনার একটি পর্বেই কিন্তু আমাদের একটা ইচ্ছা, যে সেটি হচ্ছে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি নিয়ে, জাতিসত্তা নিয়ে যারা কাজ করেছেন, তাদেরকে আমাদের মূল স্রোতধারার যারা বাংলা ভাষাভাষী, যারা আমাদেরকে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন, ভেতরের গভীর দৃষ্টি থেকে বোঝার চেষ্টা করেছেন, সে ধরনের প্রাজ্ঞজনদেরকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে এসে তাদের অভিব্যক্তিগুলো, তাদের জানা এবং অজানা কথাগুলো জানার জন্য কিন্তু আমরা এই মাসব্যাপী আমাদের এই আলোচনা।
আমি বুলবুল স্যারের এক কথা সূত্র ধরে বলছিলাম বা শুরু করছি, সেটা হচ্ছে স্যারের একটা কথা আমার খুব মনে ধরেছে, সেটি হচ্ছে প্রথম যৌবনের কথা তিনি বলেছেন। আমার এখনো মনে আছে, আমি যেহেতু পানছড়ির একজন সন্তান, আজাদ স্যাররা একেবারে তকবগে যুবক তখন, আমি তখন এসএসসি পরীক্ষার্থী। আমাদের এখানে পানছড়িতে সবেমাত্র 1992 সালে খুব সম্ভবত পানছড়ি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, এবং সেখানে আমাদের আজকে যিনি আলোচক ডক্টর আজাদ বুলবুল স্যার, ওনারা একেবারে সেই প্রথম যৌবনেই কিন্তু আমাদের পানছড়িতে ওনাদের পদার্পণ। শিক্ষক হিসেবে যাত্রা তো শুরু করেছিলেন তিনি আমাদের পানছড়ি কলেজকে দিয়ে। তো তখন আসলে মনে মনে ভাবতাম, আমাদের পানছড়ি কলেজ আর আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম পানছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, তো সেখানে আমরা তখন হয়তো পানছড়ি কলেজের তেমন মাঠ ছিল না, ছোট্ট একটি পরিসর ছিল। তখন পানছড়ি কলেজের সম্মানিত শিক্ষকরা কিন্তু আমাদের পানছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে স্বাধীনতা দিবস বা অন্যান্য বিভিন্ন খেলাধুলাগুলো ওখানে মাঝে মধ্যে আয়োজন করতেন। তখন আমার একটু স্বপ্ন জাগে যে এই বুঝি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ইনারাই মানে কলেজের শিক্ষক, প্রভাষক, লেকচারার, প্রফেসর। আমরা তখন জানতাম প্রফেসর হিসেবে, আমরা লেকচারার শব্দটির সাথে খুব একটা পরিচিত নই, বিশেষ করে আমাদের পাহাড়ের মানুষরা। আমরা সাধারণ সাদামাটা ভাষায় বুঝি যে প্রফেসর বললে আমরা বুঝি যে উনি কলেজের একজন শিক্ষক। তো সেখান থেকে অনেক অনুপ্রেরণা আমি পেয়েছি, এবং ডক্টর আজাদ স্যার খুব বেশি দিন হয়তো বা বেশি সময়ের জন্য হয়তো পানছড়িতে শিক্ষকতা অবস্থা না থাকলেও পরবর্তী তিনি রাঙামাটি মহিলা কলেজ যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন তিনি ওখানে চলে আসলেও কিন্তু পানছড়ির সাথে খাগড়াছড়ির মানুষের সাথে ওনার যে অল্প কিছুদিনের মধ্যে যে একটা হৃদ্যিক যে সম্পর্ক গড়ে উঠেছিল, সে হৃদ্যিক সম্পর্কটা কোনো অবস্থায় আমি ছেদ পড়েছে বলে আমি মনে করি না, এবং আমার দৃষ্টিগোচরীভূত হয়নি। স্যার যেখানেই থাকেন না কেন, কিন্তু আমি দেখেছি তিনি একটু সময় পেলেই পানছড়িতে ছুটে যাচ্ছেন, পানছড়ির মানুষগুলোর সাথে, বয়োবৃদ্ধদের সাথে, যুব তরুণদের সাথে তিনি মিশছেন। তিনি একেবারে পাহাড়ের গহীন অরণ্যে পর্যন্ত চলে যাচ্ছেন। এই যে স্যারের মধ্যে যে আমাদেরকে অর্থাৎ আদিবাসীদেরকে বোঝার, জানার এবং ধারণ করার যে প্রবণতা, আমি কিন্তু সেই 1992, 93, 94, ইভেন 95, 96 সাল এগুলোতে কিন্তু প্রত্যক্ষভাবে আমি প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1999 সালের দিকে এসে 3 পার্বত্য জেলার সংক্ষিপ্ত নামকরণে মাটিছড়ি বন, রাঙ্গামাটির মাটি, খাগড়াছড়ির ছড়ি, বান্দরবনের বন, এই 3 পার্বত্য জেলার নামের সংক্ষিপ্তকরণ নিয়ে তিনি প্রথম প্রকাশ করলেন মাটিছড়ি বন 1999, যদি আমার ভুল না হয়ে থাকে। এরপর পরেই তো ওনার অনেকগুলো কাজ, তিনি খাগড়াছড়িতে থেকেছেন, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলোর সাথে মিশানোর চেষ্টা করেছেন। তিনি কিছুদিন আগে আমাদের পানছড়ি কলেজের যে প্রতিষ্ঠাতা মধুমঙ্গল কারবারিকে নিয়ে উনি স্মৃতিচারণ করেছিলেন। উনি কিছুদিন গত সপ্তাহে তিনি পরপারে চলে গেছিলেন। সেখানে আমি স্যারের যে স্মৃতিচারণটা আমি খুব হৃদয় দিয়ে অনুভব করেছিলাম, যে একজন মানুষ কিভাবে আদিবাসী বান্ধব হয়ে উঠতে পারেন, একজন মানুষ কিভাবে এত ঘনিষ্ঠভাবে মানুষের জীবনের সাথে, সংস্কৃতির সাথে, আবেগের সাথে মিশে যেতে পারেন। আমি আজাদ স্যারের মধ্যে সেই বিষয়টি আমি খুব প্রত্যক্ষ করেছি। আমি খুব সংক্ষেপে বলছি যে স্যারের কাছে আরো অনেক কিছু প্রশ্ন আছে এবং ওনারও অনেক কিছু বলার আছে, এবং আমাদের আলোচনা অনেক দীর্ঘও হয়ে গেছে। আমি সংক্ষেপে বলি যে একজন মানুষ কখন একটি জাতিসত্তার উপরে এমপিল করার আগ্রহ বা প্রবণতা তার মনের মধ্যে লালন করতে পারেন, একজন মানুষ কখন তার সেই যে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সংস্কৃতি, পরিপ্রেক্ষিত চাকমা, মারমা ও ত্রিপুরা নৃগোষ্ঠী, এই অভিসন্দরটি রচনার জন্য যিনি পিএইচডি ডিগ্রি লাভ করতে পারেন, অর্জন করতে পারেন, সেই ব্যক্তিকে যদি আমি অনুভব করি, পর্যবেক্ষণ করি, তাহলে নিশ্চয়ই তার যে একজন মানুষের সাধারণভাবে বৃহত্তর সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে যে জাতিগত যে জাত্যাভিমানটা থাকে, সেই জায়গা থেকে
বেরিয়ে এসে সাধারণ মানুষের বর্ণভেদ, উঁচু নিচুর ভেদ, সাম্প্রদায়িকতার থেকে ঊর্ধ্বে থেকে সবকিছুকে ছাপিয়ে একজন মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারেন, সেটি কিন্তু আমি ডক্টর আজাদ স্যারের মধ্যে অনুভব করেছি। তো আজকে সেই অনেকগুলো বছর তো আমাদের মধ্যে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আদিবাসী মানুষদের যেখানে আত্মপরিচিতির একটা সংকট প্রতিনিয়ত চলছে, সেখানে আমাদের অনেকগুলো নিশ্চয়ই সংকট তো আছেই। স্যার ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের মারমাদের ভাষা সংস্কৃতি, চাকমাদের ভাষা সংস্কৃতি, ত্রিপুরাদের ভাষা সংস্কৃতি বিষয়গুলো উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে আমাদের অনেকগুলো সংকট আছে। কিন্তু আবার আমাদের এই সংকটগুলো থেকে উত্তরণের জন্য আমরা দেখতে পাই যে আমাদের আশপাশের যারা বাংলা ভাষাভাষী যে উদার নৈতিক মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু আমাদের এই অসময়ে, আমাদের দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের ভেতরের, একেবারে ভেতরের জায়গাগুলো থেকে তারা আমাদের রূপকথাগুলো তুলে নিয়ে আসছেন, আমাদের উপভাষাগুলো তারা সাহিত্যে কিভাবে স্থান করে নিতে পারে, সেগুলোর যে উৎকর্ষতা যে রয়েছে, এই বিষয়গুলো যারা একেবারে ভেতরে অন্তর্মহলে প্রবেশ করে তারা বের করে নিয়ে আসার একটা চেষ্টা করছেন। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের ভাষা সংস্কৃতি মানে এত দ্রুত এগুলো হারিয়ে যেতে পারে না। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা নিশ্চয়ই জেগে উঠেছে যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী মানুষরা তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, তারা যেভাবে আমাদেরকে প্রকাশের দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক আমাদের মধ্যেও কিন্তু ইতিমধ্যে অনেক লেখক, অনেক তরুণ সংস্কৃতি কর্মী কিন্তু সৃষ্টি হয়েছেন, বেরিয়ে আসছেন। আমরা আশাবাদী এবং আশা নিয়েই আমরা কিন্তু বেঁচে থাকতে পারি। যাই হোক, আমি নেভিদার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, যদিও কিছু কিছু ক্ষেত্রে ওনার যে নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে হয়তো বা কিছু কিছু কথা আমাদের পৌঁছাচ্ছিল না। তারপরও উনি মারমা ভাষা, মারমা জাতিগোষ্ঠীর যে সম্ভাবনার কথাগুলো যেমনি তুলে ধরেছেন, সেখানে সংকটের কিছু বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর আজাদ স্যার তিনি আমাদের যে সংকটকালীন মুহূর্তেও যে ওনাদের যে ধ্যান দিয়ে, ওনাদের জ্ঞান দিয়ে ওনারা যে আমাদেরকে প্রকাশ করার যে একটা উদ্যোগ ওনাদের সবসময় অনুভব করেন, সেজন্য আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আমি স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনি যে আপনার কাপ্তাই বাঁধ নিয়েও তো স্বপ্নদ্রষ্টা কাপ্তাই বাঁধের কথা আপনি লিখেছেন। কাজে আপনার মধ্যে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সেই প্রাচীন একেবারে সে মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমল এবং অধুনা বাংলাদেশ আমল পর্যন্ত আপনার কাছে এই বিষয়বস্তুগুলো যেহেতু একেবারে পরিষ্কারভাবে আমি মনে করি ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জানা আছে, অধ্যয়ন করা আছে, সেহেতু আপনার আমাদের ভাষা এবং সংস্কৃতির উন্নয়নে স্যারের ভবিষ্যৎ যে পরিকল্পনা বা কাজের কথাগুলো আমার মনে হয় যেমনি আমি একটু শোনার আগ্রহ প্রকাশ করছি, একইভাবে আমাদের আদিবাসীদের মধ্যে এই যে প্রবাহমান বা চলমান যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমাদের যে ভাষা সাহিত্য নিয়ে যে অগ্রগতি, এই বিষয়গুলো আরো কি ধরনের কাজ করলে বা উদ্যোগ গ্রহণ করলে বা সরকারি পৃষ্ঠপোষকতাও আমরা কিভাবে পেতে পারি, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা আমরা কিভাবে পেতে পারি, এই ধরনের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আমি স্যারের কাছ থেকে প্রত্যাশা করছি। ধন্যবাদ আনন্দজ্যোতি, প্রিয় ভাজন। যতগুলি বিশেষণ বা যতগুলি সুন্দর সুন্দর কথা আমার জন্য বলা হয়েছে, আসলে সেরকম কোনো কিছু না। আমরা দেখতে পাচ্ছি না কতজন আমাকে দেখছেন। আমার কাছে আমার অত্যন্ত প্রিয় ভাজন যে কবিতা চাকমার একটা কমেন্টস খুব ভালো লেগেছে। মলয় ত্রিপুরা অনেকভাবেই বলে যাচ্ছেন। আসলে নিজের গল্প তো থাকতেই পারে, এটা তো নিজের গল্পের কথা নয়। আমরা যখন একত্রে আড্ডা মারবো মলয়, তখন আমরা সমস্ত কথা বলবো। এখানে দুটো প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, এটা খুব স্বাভাবিক, আমি যদি চট্টগ্রাম শহরের কথা বলি, যশোরের কথা বলি, সিলেটের কথা বলি,
বা আমাদের মফস্বল বলতে যেটা বোঝায়, সেই একটি মফস্বলের মধ্যে বাংলা সাহিত্যের চর্চার ইতিহাস 200 বছর। আর আমাদের পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের মানে মোটামুটি ভাবে চর্চার অভিজ্ঞতা হচ্ছে 50 বছর। দেখেন, আমরা যদি গৌরিকাকে যদি আমাদের বাংলা সাহিত্য চর্চার প্রথম নিদর্শন ধরি, যে গৌরিকা দিয়েই আমরা পার্বত্য চট্টগ্রামের বাংলা সাহিত্য চর্চা, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বা চাকমারা বা অন্য জাতিগোষ্ঠীর লোকেরা বা বসবাসরত মানুষরা সাহিত্য চর্চা করছে। গৌরিকার কাল হলে সেটা তো ধরেন হয়তো 60-65 বছর। 60-65 বছরের প্রস্তুতিতে একটি জাতিগোষ্ঠী তার সাহিত্যকে সে ভিন ভাষায়, একজন চাকমা একজন মারমা যখন বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেন তখন বুঝতে হবে যে সে ভিন ভাষায় সাহিত্যটা চর্চা করছে, যেহেতু ওটি তার ভাষা নয়। তবু আসার কথা আমরা বলি, আমরা 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 আগেই বলেছি যে দীপঙ্কর শ্রীজ্ঞান চাকমার মতো একটা শক্তিশালী কবি আমরা পেয়েছিলাম। যদি তার যে অকাল অসুস্থতা যদি তাকে গ্রাস না করত, তাইলে হয়তো জীবনানন্দীয় ধারার একজন শক্তিমান কবিকে কিন্তু আমরা পেয়ে যেতাম। আমরা কি পার্বতী চট্টগ্রাম থেকে 5 জন শক্তিশালী নাট্যকার পাই নাই? মৃত্তিকা, শিশির, শান্তি, এরা আমাদের বাংলা সাহিত্যের অনেক নাট্যকারের চাইতে কি শক্তিমান নয়? কবিতা চাকমার মতো কি শক্তিশালী একজন কবি আমরা কি পাইনি? আমরা পেয়েছি। আমরা শিউলি কনক চাঁপার মতো আন্তর্জাতিক মানের একজন চিত্রশিল্পীও কিন্তু আমরা পেয়েছি। আমি হয়তো অনেক এর চাইতে আমি যেটা বলতে চাইছি, আদিবাসী মোড়কে আচ্ছাদিত করে কারো প্রতিভাকে কারো প্রজ্ঞাকে খাটো করে দেখবার কোনো কিছু নেই। আমি বলি কবি কবি, গল্পকার গল্পকার, উপন্যাসিক উপন্যাসিক, প্রাবন্ধিক প্রাবন্ধিক। বাংলা সাহিত্য চর্চায় পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচেয়ে আদিবাসীদের বড় অবদান হচ্ছে প্রবন্ধ সাহিত্য চর্চায়। এখন প্রবন্ধের পরে কবিতা, কবিতার পরে হচ্ছে গল্পটা খুব কম। আমরা কেন কম গল্প লিখতে পেরেছি? আমাদের সৈয়দ শামসুল হক বলেছেন যে স্থিতিশীল জীবন না থাকলে কারো পক্ষে ছোট গল্প লেখা সম্ভব হয় না। এটি একটি নির্মাণের ব্যাপার। একটি ঘর বানাতে ইট লাগে, কাঠ লাগে, প্যারাক লাগে, মিস্ত্রি লাগে, অনেক কিছু লাগে। একটি গল্প তৈরি করতে বহু কিছু লাগে। সেজন্য তার একটা বই আছে গল্পের কলকবজা, অর্থাৎ অনেক ধরনের কলকবজা দিয়ে যেরকম একটি ঘর তৈরি হয়, অনেক ধরনের উপাদান উপকরণ নিয়ে একটা ছোট গল্প তৈরি হয়। আমাদের ছোট গল্পটার জায়গাটা তৈরি হয়নি সত্যিকার অর্থে। এখন পর্যন্ত আমরা পার্বত্য চট্টগ্রামে যে মানুষগুলি বসবাস করছি, এখন পর্যন্ত আমরা আমাদের জীবনকে, আমাদের যাপন কালকে নিরুপদ্রব ভাবতে পারছি না। এর কারণগুলি আমি বলবো না। কখনো সেই মনে করেন যে এটা জানা কথা, আমি শুধু নতুনদের জন্য বলেছি, জাস্ট একটা কথা। সেই ঘনশ্যাম দেওয়ান একটা ফ্ল্যাগ তুললো আর পাকিস্তানিরা মনে করলো যে এই পার্বত্য চট্টগ্রামের পাকিস্তান বিদ্রোহী। আমেরিকা একটা ফর্মুলা দিল, যত বাঁধ তত উন্নয়ন। কিন্তু কত পোকামাকড় মরে যাবে, কত জীববৈচিত্র্য ধ্বংস হবে, কত প্রাণ সংহার হবে, কত স্মৃতি জলমগ্ন হবে, এই কথাটা কিন্তু কেউ ভাবে না। 1971 সালেও কিন্তু এরকম একটা ব্যাপার ঘটে গেছে, যখন বৃহত্তর অধিকাংশ পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মানুষ বাঙালিদের মতো এই একটা স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন ভাবছে, তখনও কিন্তু আমাদের কিছু অভিজাত শ্রেণী তাদের ভুল সিদ্ধান্তের জন্য আমরা তাদেরকে একটা বদনাম তকমা আমরা দিতে বাধ্য হয়েছি। তারপর হচ্ছে সংখ্যালঘুত্বের কষ্ট। আমি এই কথাগুলি এভাবে বলছি, সামরিকীকরণ, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের উপরে নির্বিচারে যে অত্যাচার, অবিচার, হত্যাযজ্ঞ, লুণ্ঠন, দর্শন, এই কথাগুলি হ্যাঁ প্রচারের মধ্যে অতিরঞ্জন হতে পারে, কিন্তু ঘটে নাই এটা কেউ বলতে পারবে না। তারপরে একটি চুক্তি, অনেকগুলি স্বপ্ন, তারপরে
সেই স্বপ্নের ধীরে ধীরে বাস্তবায়ন, তারপরেও কিন্তু নিরুপদ্রব শান্তিপূর্ণ একটি নিশ্চিন্ত জীবনের যে বাসনা, সে বাসনাটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। অতএব আমাদের জীবনের মধ্যে যদি, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জীবনের মধ্যে যদি প্রশান্তময় একটি পরিবেশ তৈরি না হয়, তাহলে কি সংস্কৃতি চর্চা, সুষ্ঠু সংস্কৃতি চর্চা, সুষ্ঠু সাহিত্য চর্চা এখানে কিন্তু সর্বাংশে হয়ে উঠবে না, হওয়া সম্ভব নয়। তারপরেও আমরা দেখছি আমাদের শিল্প সাহিত্যের, আমরা যে সংস্কৃতি চর্চার কথা বলি, আমাদের নাচ, আমাদের গান, আমাদের জ্ঞানখুলি পালা গান, আমাদের তাইনবীর পালা, আমাদের বারোমাস্যা, এগুলিকে কিন্তু নতুন নতুন মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে, যেমন আমি পালা গানের কথা বলি, যেমন তান্নাবের বারোমাস্যের কথা বলি, একসময় একটি মাত্র বেহালা দিয়ে এটাকে বাজানো হতো, তান্নাবীর রান্নার যায় সগুরি দাদি কানের লই। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো, এখন আমাদের আধুনিক মানে কি মিউজিক স্টুডিওতে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমাদের লোকগানের, চাকমা গানের যে উপস্থাপনগুলি হচ্ছে, যে নির্মাণগুলি হচ্ছে, সেগুলি কিন্তু আমাদের সবার অন্তর ছুঁয়ে যাচ্ছে। আমি বলতে চাই আমরা আশাবাদী। একটি ব্যাপার হচ্ছে, যে জাতি সংখ্যায় যত ছোট, তাদের সঙ্গবদ্ধতা তত বেশি প্রকট, অর্থাৎ তারা তত বেশি সঙ্গবদ্ধ। একটা সেকেন্ড, আমার একটা জরুরি। হ্যাঁ দাউদ ভাই, আমি একটা মিটিং আছে, আমি পরে ফোন করছি, লেখা শেষ, আপনার লেখাগুলি পাঠিয়ে দিব। তো যেটা আমরা বলছিলাম যে এই সংখ্যালঘু বলি, ক্ষুদ্র জাতি গোষ্ঠী বলি, যেভাবে আমরা বলি না কেন, আমাদের মধ্যে কিন্তু সঙ্গবদ্ধতার একটা ব্যাপার আছে। অন্যের সংস্কৃতি, অন্যের ভাষা একে ধারণ না করে নিজের যেটুকু আছে এটুকুকে রক্ষা করবার একটি বাসনা কিন্তু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই মানুষের মধ্যে, অর্থাৎ স্বাতন্ত্র্য চেতনা যেটা বলে, এই স্বাতন্ত্র্য চেতনাটা কিন্তু ব্যাপকভাবে আমাদের মধ্যে আছে বলেই এখন পর্যন্ত আমরা বিলীন হয়ে যাই। আমি এই কথাটি বলছি এটা নিয়ে মানে আমি বিলীন হয়ে যাক আদিবাসীরা, এটা আমরা চাইনি। আমি বলছি যে দিন দিনে আমাদের সঙ্গবদ্ধতা হচ্ছে। একটি ব্যাপার হচ্ছে সংস্কৃতির যে পরিবর্তন, এটি বাঙালিদের সংস্কৃতি হচ্ছে, ফরাসিদের সংস্কৃতি হচ্ছে, জার্মানিদের মধ্যে হচ্ছে, ইউরোপিয়ানদের মধ্যে হচ্ছে। পরিবর্তনের যেই ঢেউ, এটাকে আমরা করতে পারবো। আমরা একসময় এই পার্বত্য চট্টগ্রামে 92 সালের দিকেও আমরা অনেক বাড়ির মধ্যে মুরব্বী গোছের মানুষদেরকে বা বিশেষ করে গরিব ত্রিপুরাদেরকে ছোট্ট একটা তেইন্না পরে পাঞ্চুরি বাজারে আসতে দেখতাম। আজকাল সেই তেইন্না পরা একটা বুড়ো কিন্তু একটা প্যান্ট পরে। সেই তেইন্নাটা কি তার শারীরিক আরামের জন্য, নাকি দীর্ঘদিনের অভ্যাসের জন্য, নাকি পোশাকের অভাবজনিত কারণে, এর কোনো ব্যাখ্যাই আমরা দিতে চাই না। কিন্তু তেন্না পরা বা নেংটি পরা বা অল্প কাপড় পরা, এটি একসময় অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। আমার মনে আছে, আমি একটা ছোট্ট গল্প বলি। আমাদের শুভলঙ্গের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিহারি চাকমাকে বিয়ে হচ্ছে না, তার বিয়ের জন্য আমি তাকে এক জায়গায় নিয়ে গেছি, এক অভিজাত বাড়িতে। তো পাত্রী আছে সামনে, সে গোসল করবে, হঠাৎ করে ছোট্ট একটা 12 ইঞ্চি চওড়া একটা গামছা কোমরে পেঁচিয়ে সে গোসল করতে লেগে গেল। আমি বাঙালি চোখ দিয়ে মনে করলাম, নতুন জামাই, তোমার হাড্ডি গুড্ডি তো সব দেখে বলছে কনে, কি হবে এটাই। কিন্তু এটি তো সংস্কৃতির অংশ। হ্যাঁ, এটি আজকাল হয়তো কেউ এরকম করবে না। অর্থাৎ আমি বলতে চাইছি, সংস্কৃতির যে পরিবর্তন, পোশাকে পরিবর্তন, খাদ্যে পরিবর্তন, ভাষিক অবস্থায় পরিবর্তন, তারপরে লোক সংস্কৃতি, লোকবিশ্বাস, লোকযাপনের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি আমরা মেনে নিয়েও বলতে চাই যে আদিবাসী সংস্কৃতি একদল সংস্কৃতি প্রেমীর প্রচেষ্টায় এটি সংরক্ষিত হচ্ছে, এগুলি উন্নত হচ্ছে, এগুলি কি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের আমি যদি আমাদের একবার, আমার যে বছর 2 আগে আমরা এই যে ওয়াশিংটনের মধ্যে আমরা একটা বাড়িতে বসছিলাম, আমাদের বিশ্ব ব্যাংকের এক বন্ধু আমাদেরকে তার ওখানে নৈশভোজের দাওয়াত দিয়েছে। তো
আমি কথা বলছি তো সব বলছে একটা একটা গান গাও, আমি একটা গাইছি, অমুক একটা গান গাইছি, অমুক একটা গান গাইছে। তারিকুল হামিদ বলে আমাদের এক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়তো, সে তখন বলল যে আমি একটা গাই। সে আমাদের ওই যে আমাদের চান এদবদোল নিত্য আজিমুখ বিজুত্তর কুকিল দগরর কুহু 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 একটা চাকমা গান গিয়ে বসলো। এখন দেখা গেল যে ওখানে কোনো চাকমা নাই, ওরা কেউ ভারত চট্টগ্রামে যায়ও নাই, কিন্তু আমি মাইজভান্ডারি গান গিয়ে যতটুকু হাতে তালি পাইলাম, ও কিন্তু আদিবাসী গান গিয়ে তার চেয়ে বেশি আবেদন পেল। আমি আশ্চর্য হলাম যে আজকে 30টা বছর তুমি দেশে ফিরো না, তুমি গ্রিন কার্ড পাও নাই, তুমি একজন অবৈধ লোক, অথচ প্রাণের মধ্যে একটা চাকমা গান কিভাবে ধরে রেখেছো। সে বলছে আমার বন্ধু রানু চাকমা সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, সে যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন তার কাছ থেকে শিখে নিয়েছিলাম। সেই গানটি এতদিন গাইনি, আজকে হঠাৎ করে পুরোটা মনে পড়ে গেল। এই যে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষ 32 বছর আগে একটা গানকে অন্তরে ধারণ করে একটা অনুষ্ঠানের সুযোগ পেয়ে গেয়ে বসলো, এটাকে আমরা কোন ব্যাখ্যায় ব্যাখ্যা করি? আমি যারা শ্রোতা আছেন তারা হয়তো অনুভব করবেন, এটা হচ্ছে গভীর ভালো লাগে। আমি উত্তর হয়তো আমি দিতে পারি, আমার উত্তরটা ভুলও হইতে পারে। আমার মনে হচ্ছে একটা গভীর মুগ্ধতা নিয়ে সে 1983 সালে এই গানটি তার ভিতরে ধারণ করেছে। এটি কোন ভাষার, কারা গাইছে, কি গাইছে সেটি হয়তো তার ব্যাপার ছিল না। এই ভালো লাগার জিনিসটা হয়তো 33 বছর পরে, 34 বছর পরে ওয়াশিংটনের কোনো একটা নৈশভোজের অনুষ্ঠানে এটা প্রকাশিত হয়েছে। তা আমি যেটা শেষ আমি আসলে হাফিজ ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আমার গুরুজনরা আছেন, এটা দেখেও ভালো লাগে। তো আমরা যে কথাগুলি বলছিলাম যে আমাকে যেটা বলতে বলেছিল, আমি 30 বছর আগে আমি যেটা দেখেছি, যে অবস্থানটাকে দেখেছি, আমরা যদি গান, নাটক, অভিনয়, চিত্রকলা এগুলিকে ধরি, আমি বলবো যে কি পরিশীলিত হয়েছে। আজকে আর একটা বেহালা বাজিয়ে গেংখুলি গাইলে অনেক মজা লাগবে না, আমাদের কানগুলি এখন অনেকগুলি যন্ত্রের জন্য প্রস্তুত। আগে শুধু বেহালা দিয়ে আমরা গেংখুলিটা শুনতাম। এক দ্বিতীয় কথা হচ্ছে, আমার এক বন্ধুর কাছে আমি একটা ক্লিপস পেয়েছিলাম, আমি ওইটা ভুলে গেছি, যে সুরটা হচ্ছে গেংখুলি, লয়টা হচ্ছে ছন্দ, তালটা হচ্ছে গেংখুলি, কিন্তু কথাগুলি হচ্ছে এই সময়ের কথা। অর্থাৎ কিছু কিছু নির্মাণ হচ্ছে, আমরা পুঁথির সুরে আধুনিক কথা বলি না, হ্যাঁ, এরকমও দেখছি যে নির্মাণ হচ্ছে, নির্মিত হচ্ছে। এখন যেটা নেবিদা বললেন, আমাদের পাংখুং চলে যাচ্ছে, জাইত চলে যাচ্ছে। আমাদের এক সময় আমি রাজস্থলীতে যখন বেড়াতে গেছিলাম 1993 সালে, তখন রাজস্থলীর গাইন্দাতে একটা মারমা যাত্রা গানের দল ছিল। তাদের কাজ ছিল এখানে, পরে দেখলাম যে আর 5-6টা আমাদের নন্দরানী চাকমার যে গল্পটি আমরা জানি, বা যে কাহিনীটি আমরা জানি, সে সময় তো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভিন্ন দল ছিল। তাদের উপস্থাপনা হয়তো প্রসেনিয়াম থিয়েটারের মতো ছিল, তাদের উপস্থাপনা হয়তো আধুনিক নাট্যমঞ্চের মতো ছিল না, কিন্তু তাদের আবেগ এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্য ছিল চিরন্তন। তখনও কিন্তু মুৎসুদ্দির কাছে টাকা ধার করে কিভাবে একটা চাকমা 3 পুরুষ পর্যন্ত কৃতদাস হয়ে তার আসল সুদ শুধু পরিশোধ হচ্ছে, আসল পরিশোধ হচ্ছে না, এই গল্পের বিবরণ যে লিখা হলো, সেটাতে আমার মনে হলো যে জীবন থেকেই আসলে সবকিছু হচ্ছে। একসময় এরকম কৃতদাসের জীবনই হয়তো অনেক হতদরিদ্র চাকমার ছিল, এবং কোনো এক গ্রাম্য কবি সেই কষ্টকর জিনিসটাকে তুলে ধরেছেন। তিনি সাদিগাং ছাড়া পালা বা রাধামন ধনপুদি পালা বা তাইন্নবীর মানবার 12 মাস বা মেয়বীর 12 মাস নিয়ে ব্যস্ত থাকেননি। সমসাময়িক মানুষের বেদনার যে আখ্যান, সেই আখ্যানকেও তিনি তুলে ধরেছেন। এখন নেবিদার কথায় চলে আসি। নেবিদা যেটা বলেছেন, মারমা অনেকেই কিন্তু পড়তে পারেন না, খুব কষ্ট করি, কিন্তু মারমাদের মধ্যে, অর্থাৎ চাকমাদের, আমাদের কি সময় শেষ? আনন্দ কি জিজ্ঞেস করতেছেন? আচ্ছা, যাই হোক, কি একটা দেখাচ্ছেন আমারে,
আদিবাসী আখ্যানও আছে স্যার। ও আচ্ছা, আদিবাসী আদিবাসী আখ্যান একটি আদিবাসী বিষয়ক গল্পের বই। এই আখ্যানের একটা গল্প বলি। আমারে একবার বলেছিলেন আমার যে আমার সঞ্চালক যে আপনি বিব্রত হয়েছেন কিনা, আমি নামই ধরছি। আদিবাসী আখ্যানের একটি গল্পের মধ্যে আমাদের রফিকুল ইসলাম অ্যাডভোকেট, তাকে একটা চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে আর কি। তিনি এখন আমাদের পাবলিক প্রসিকিউটর, আর অনেকে চিহ্নিত করা হয়েছে রাঙামাটির পাবলিক প্রসিকিউটর। তো আমি বন্ধুদের সাথে আমি মানে গল্প লিখতে লিখতে, মানে আমার একটা বইতে আমি এরকম বললাম যে আমি প্রায় কি করতাম, ওই যে রফিকুল ইসলাম স্যারের সাথে আমি ইয়ে করতাম আর কি, মানে আড্ডা মারতাম একটা গোপন গহব্বরে। তো আমি খুব সহজে কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে অ্যাডভোকেট রফিক কিভাবে আমার এই জঙ্গলে হেঁটে আসার গল্পগুলি আমার শুনতেন নানা জিনিস সাজিয়ে, এটা আমি লিখে ফেললাম মনের অজান্তে। কিন্তু এটি যে সম্ভ্রমহানি হতে পারে সেই বুদ্ধিটা আমার মাথায় ছিল না। তো এটি খুব খুশি মনে রফিক বুলবুলকে আমি উপহার দিতে গেলাম স্বপ্নভ্রষ্টা কাপ্তাই বাঘ, সালটা 2007। তিনি ভূমিকা পড়ে খুব ক্ষেপে গেলেন এবং বললেন যে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করব। রফিক বুলবুল অনেকক্ষণ উত্তেজিত হলেন, আমি হাত জোড় করে মাপ চাইলাম, বারবার করে তেড়ে আসলেন। ঠিক আছে, তুমি জীবনে আমাকে অ্যাডভোকেট রফিক ডাকো নাই, তাইলে এখানে অ্যাডভোকেট রফিক কেন লিখলা? হ্যাঁ, এই আদিবাসী পানীয় সাজিয়ে, এই অমুকে এই মাংস পাঠ্য জিনিস যে সাজিয়ে তোমাকে আমি খাওয়াই কি অপরাধ করছি সেটা তোমাকে লিখে দিতে হবে? হ্যাঁ, তুমি জানো আমি একটা পেশায় আছি, আমার কাছে এখন ক্লায়েন্ট আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখনো বিবাহ হয় নাই। এই পান টানের কথা যে তুমি লিখলা, আমার কি বিবাহ হবে? আমি হাত জোড় করছি, কানে হাত দিচ্ছি, মাপ চাইছি। বলে যে না, কোনো মাপ হবে না, তুমি সরকারি চাকরি করছো তো, তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। অবশ্য পরবর্তীতে আমাকে সে মাফ করে দিয়েছে, সে মনে করছে যে আমি ইচ্ছাকৃতভাবে তারে ছোট করি। যে আদিবাসী আখ্যান প্রসঙ্গে আমরা বলছি যে পার্বতী চট্টগ্রামের এটা কি আমরা এক্সপেরিমেন্টের জিনিস আমরা করতে চাইছি। আমরা বলতে চাইছি যে আমরা পার্বত্য চট্টগ্রামের বিষয়াশয় নিয়ে, পার্বত্য চট্টগ্রামের মানুষকে নিয়ে, তাদের সুখ দুঃখ বেদনাকে নিয়েও কিন্তু আমরা আমাদের কথা সাহিত্যকে পরিপুষ্ট করতে পারি। অতএব কবিতা চাকমা কবিতা করেছেন, তিনি কবিতা লিখেছেন আমাদের মনোকষ্ট, আমাদের মনোবেদনা, আমাদের দুঃখ, আমাদের সংকট সংঘাত নিয়ে। আমাদের যা বলবার ছিল, যেটি আমরা বলতে পারিনি, সেটি কবিতা তার কবিতায় বলেছে। তাহলে আমাদের জীবনের যে কথা, শুধুমাত্র আমি তুমি প্রেম ভালোবাসা, হ্যাঁ, এইটুক কেন আমার কবিতা হবে? এর বাইরে চলে যাক না আমার ঐতিহ্য, আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার চারিপাশ, আমার পার্শ্বিকতা, আমার সংকট, আমার সম্ভাবনা, আমার সমসাময়িক ঘটনাবলী। আমি পরিশেষে একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে, আমি জানি না আমি লাইনে ছিলাম কিনা। না স্যার, আমি একটু বলি, ওই মঙ্কেশ্বর নেভিদার কথা বলতে চেয়েছিলেন যে মারমা নিয়ে, ওইটাও একটু বলেন। আমরা সময় অবশ্য অনেক গড়িয়ে গেছে, তারপরে অনেকেই আমরা ওইদিকে চলে যাই, আমরা সময় গড়িয়ে গেছে। আমি মারমাদের কথা বলি। নেভিদাকে আমি বলতে চাই যে নেভিদা, মারমা যে ভাষা সংস্কৃতি হচ্ছে আমার পিএইচডির বিষয়। আমি একটা চলচ্চিত্রের কাহিনী লিখে কিছুদিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সেটি বড় গল্প নয়। আমার জায়গা পার্বত্য চট্টগ্রাম, আমার অন্যদিকে কোনো জায়গা না, ওখানেই আমার জায়গা। যা কিছু লিখবো ওখানেই লিখবো। নেভিদা কাছে তো অস্বীকার করে লাভ নেই, আমার পিএইচডির বিষয় ছিল পার্বত্য চট্টগ্রামের মারমাদের ভাষা ও সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতি লিখতে গিয়ে অংশগ্রহণ পদ্ধতিতে আমার অনেক সীমাবদ্ধতা ছিল। আমি যেটি মনে করছি, মারমা ভাষা, এটা মারমাদের মধ্যে এটা প্রচলিত। মারমা ভাষা আজাদ বুলবুল শিখবেন, কখনো কখনো মারমাদের সামনে মারমা বলে মারমাদেরকে মুগ্ধ করে ফেলবেন বা বিস্মিত করে ফেলবেন, কেমন? বা কোথাও গিয়ে কোনো একটা জনপদে গিয়ে একটা মারমা গান গেয়ে মারমাদেরকে মুগ্ধ করার চেষ্টা করবেন। একজন ত্রিপুরা ভাষী লিঙ্গীয় ফ্রাঙ্কা হিসেবে মারমা সমাজে গিয়ে একটু মারমা ব্যবহার করবেন, কিন্তু মারমা ভাষাটাকে বাঁচিয়ে থাকবে মারমাদের কাছে। দর্জন আজাদ বুলবুল মারমা ভাষাকে শিখে চর্চা করে মারমা ভাষাকে বাঁচাতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে উনি বলছেন যে আমার পরিচয়, আমি বলছি যে আমি আমার থিসিসে আমি বলার চেষ্টা করেছি যে যেহেতু মগ নামটি
মানে একটু নেতিবাচক, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে গেল বাংলা ভাষায় একটা ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, ভাষা পরিকল্পনা, এটা বাংলা ভাষার একটা টার্ম আছে। মনসুর মুসা স্যার এই ল্যাঙ্গুয়েজ পরিকল্পনা কনসেপ্টটা দিয়েছেন। যেমন আমরা নানিয়াচর বলবো না, নান্নাচর বলবো নাকি হান্নাচর বলবো, কেমন, এটা একটা একটা কি ল্যাঙ্গুয়েজ প্ল্যানার না সিলেক্ট করবে। আমরা রাঙামাটি বলবো, রাঙ্গামাটি বলবো নাকি রাঙ্গামাটি বলবো, আমরা বানানটা ও দিয়ে লিখবো, ও গ দিয়ে লিখবো নাকি অনুস্বার দিয়ে লিখবো। প্রত্যেকটা ভাষা প্রমিতকরণের জন্য প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু বা প্রায় অনেক রাষ্ট্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্ল্যানার বা ভাষা পরিকল্পনা বলে একটা কনসেপ্ট থাকে। তাহলে আমি নেভিদাকে আহ্বান জানাই, নেভিদা আসুন মারমা সংসদকে দিয়ে আমরা ভাষা পরিকল্পনার একটা ব্যাপার বলি। আমরা একটা যেমন ডিএইচি, আমরা DACC ঢাকা, এই বানানটা কিন্তু আমরা দীর্ঘকাল লিখে এসেছি, কিন্তু পরে ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং করে বলা হচ্ছে না, ঢাকা বানানটা হবে DICK, আমরা কিন্তু এখন DICK লিখছি। 3 বছর আগেও CHATTAGONG চিটুগং আমরা লিখতাম, চট্টগ্রামের বানান, কিন্তু আমরা চট্টগ্রামের বানানটা ঠিক করে ফেলেছি। তাইলে আত্মপরিচয় আমরা প্লাইংসা বলি, আমরা চাবাই মগ ছিলেন আমাদের অহংকারের গন্তব্য, কিন্তু কথা হচ্ছে যেহেতু আমাদের বৃহত্তর জাতি গোষ্ঠীর কাছে মগ জলদস্যু হিসেবে পরিচালিত, যদিও মগদেরকে বলা হচ্ছে না, হারমাদদেরকে অর্থাৎ পর্তুগিজদেরকেই কিন্তু ভুলক্রমে মগ ডাকা হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা আত্মপরিচয়ের ক্ষেত্রে আমরা এই মারমা শব্দটি ব্যবহার করি, হ্যাঁ, তাইলে তো আমরা আমাদের প্রায় প্রতিটা ইউনিয়নে কিন্তু শাখা আছে মারমা উন্নয়ন সংসদের। মারমা উন্নয়নকে আমরা 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 বাংলাদেশ রাষ্ট্র কিন্তু মেনে নিবে যদি আমরা এরকম ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এর মাধ্যমে করতে পারি। ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং কি জিনিস এবং ভাষা পরিকল্পনা এবং ভাষা পরিস্থিতিকে কিভাবে উন্নয়ন করা যায়, মনসুর মুসার এই বইটা আমি নেভিদা আপনাকে দিতে পারি। এইটা পাঠ করার পরে আপনি মারমা ভাষায় কোনো একটা যদি ভাষিক সিদ্ধান্তহীনতায় ভুগেন, তাইলে ইন্টারন্যাশনাল রোল অনুযায়ী আপনি হয়তো একটা ভাবে যেতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের যারা সাংস্কৃতিক কর্মী আছে, তাদেরকে নানা প্রণোদনার মাধ্যমে আমাদের সংস্কৃতির মূল উপকরণগুলি চর্চা এবং অনুশীলনের মাধ্যমে এটাকে বেগবান করতে হবে। মারমা নাটকের পুরানো ঐতিহ্য যেটা, সেটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তারপরে যেগুলি আপনি বলছেন পাংখুং কেন কেন শুধু মরণ উৎসব, একজনের মৃত্যু উৎসবে কেন হবে, অর্থাৎ আমরা বলতে চাই যে মারমা সংস্কৃতির যেই বর্ণিল বর্ণাঢ্য রূপটি আছে, এটি উপযুক্ত পৃষ্ঠপোষকতা এবং উপস্থাপনার অভাবে এটি পিছিয়ে যাচ্ছে। মারমাদেরই দায়িত্ব হবে, রাষ্ট্র তো দায়িত্ব পালন করবে, কাল উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান এই ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করবে, রাঙামাটিতে রনেল দা আছেন, তিনি ব্যাপক ভূমিকা পালন করবেন। এটি যেন একটা ছাতা নৃত্যের ভিতরে যেন শেষ হয়ে না যায়। আমার কথা তিতা লাগলে আমি আমরা বলতে চাইতেছি যে আমরা নবরূপায়ণ চাই। আমাদের আমাদের আনন্দ আপনি বুঝতে পারবেন না। আমাদের দেলোয়ার হোসেন বলে আমাদের একজন নৃত্যশিল্পী ছিলেন, হুমায়ুন স্যারের উস্তাদ, অনেক আগে। হ্যাঁ, আজকে আমরা যে জুম নাচটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেলোয়ার হোসেন কম্পোজ করেছে। কেমন, তাইলে রাঙামাটি আর্ট কাউন্সিল ছিল স্যার, মনে? জি 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 জি, আর্ট কাউন্সিল ছিল, আর্ট কাউন্সিলের নৃত্য প্রশিক্ষক ছিলেন। তাইলে কত আগে, পাকিস্তান আমলের কথা ধরুন। তাইলে আমরা বলবো যে মারমা সংস্কৃতির যে বর্ণিল বর্ণাঢ্য রূপটি আমাদের গবেষকরা, আজাদ বুলবুল সহ অন্যরা, যদিও আমার পিএইচডিটা বাইর হয় নাই, আমরা যে এই রূপগুলি দিয়েছি, এই রূপগুলিকে যেমন ত্রিপুরাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি, তারা কিন্তু কি করে, ত্রিপুরা লেখা, বাংলা বর্ণে ত্রিপুরা লেখা প্রতিযোগিতা, তারপরে ত্রিপুরা গান প্রতিযোগিতা, সেখানে বিক্রম ত্রিপুরা আছেন, সেখানে মলয় ত্রিপুরা আছেন, সেখানে আরো হয়তো আছেন, আমরা বলছি যে খাগড়াছড়িতে খগেশ্বর আছেন, মানে কিছু কিছু লোকের নাম বললাম। এরা কি করে, রাঙামাটিতে প্রশান্ত আছে, এরা কি করে, এরা কিন্তু নিজেদের পাড়ার মধ্যে কিন্তু ছোট ছোট আয়োজনের মাধ্যমে তারা তাদের ভাষাকে রক্ষা করবার, সংস্কৃতি রক্ষা করার জন্য নিজস্ব আঙ্গিকে অব্যাহত চেষ্টাটা চালিয়ে যায়।
তো সেভাবে কিন্তু নেভিদা কিন্তু আমাদের মারমাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু অগ্রগণ্য একজন ব্যক্তি। আমাদের খাগড়াছড়িতে জেলা পরিষদ চেয়ারম্যানের যিনি পিএস আছেন, কবি কি নাম, কি চৌধুরী জানি, চিংলামন্দির কনসেপ্টটা ক্লিয়ার। সেতু বাংলা সহ উনি দ্বিভাষী কবিতা লেখছেন ট্যাংথা। আমি বলতে চাই আসলে মারমাদের সাহিত্যকে দুই ভাগে ভাগ করা যাবে, একটা লিখিত আকারে এবং আর একটা হচ্ছে ওরাল। লিখিত বর্তমান প্রজন্মরা এই যে বললেন চিংলামো, খুব দারুণ ওনার ওই যে দ্বিভাষী মারমা এবং বাংলা দুই ভাষা দিয়ে লেখা, এই ধরনের আরো কিছু কাজ রয়েছে। মং মারমা উনিও দ্বিভাষী দিয়ে লেখা শুরু করেন এবং এগুলোকে যদি বাংলায় অনুবাদ সহ দিচ্ছে, নিজেদের ভাষাও হচ্ছে, পাশাপাশি বাংলা চর্চাও হচ্ছে। তো আমি আশাবাদী যে যে সংগঠনগুলো রয়েছে তাদের তৎপরতায় মারমা গানকে বাংলা, চাকমা, ত্রিপুরা, বোম ভাষা নিয়ে একই গানকে একই সুরকে নিয়ে ওরা ওভাবে করে, এইটা একটা ভালো লক্ষণ। আমি একটা শব্দ বলি, আমাদের মারমা ভাষা উন্নয়নে বাংলাদেশ বেতার চট্টগ্রাম একটা ভূমিকা পালন করে যাচ্ছে। মাহালাচিং বলে একজন আছেন, মালতী মাহালাচিং, মালতী চৌধুরী মাহালাচিং, উনি ওই দিন আমি একটা প্রোগ্রামে যাওয়ার পরে উনি মারমা খবর বলছেন, আমি বললাম যে বলছে না এটা আমরা রেখে দিয়েছি। তার মানে যেখানে আজকে যদি মাহালাচিং যদি ইয়েতে না থাকতেন, রেডিওতে না থাকতেন, আমি জিনিসটা বলছি, তাহলে হয়তো মারমা ভাষার কথা কেউ মনে রাখতেন না হয়তো। আমি সেটা বলছি যে কি, আমার সংস্কৃতি আমার ভাষা রক্ষা করার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি যেটা 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 আমরা হয়তো আবার একই কথা বারবার বলছি, চাকমারা পেরেছেন, তারা আগে লেখাপড়া করে নিজেদেরকে ঋদ্ধ করেছেন, নিজেদের ভিতরে প্রাচ্য এবং পাশ্চাত্যের জ্ঞানটাকে নিয়েছেন, তারপরে বুঝেছেন যে শেকড়কে রক্ষা করতে হবে। আমাদের মারমাদের মধ্যেও কিন্তু এই চেতনা জেগেছে, এই চেতনা ক্রমে আরো জাগরিত হবে এবং মারমারাই তাদের সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রায় 2 ঘন্টারও বেশি আলাপ করেছি আয়ের ব্যাপারে বা এই বিষয়গুলো নিয়ে। আমরা ভবিষ্যতে আমরা আরো আলাপ করব। আমাদের মধ্যে আরেকজন আসার কথা ছিল, জনাব সাজ্জাদ হোসেন, আমরা বলি যে সাজ্জাদুল হক স্বপন। উনি একজন মণিপুরি মুসলিম। আমাদের মধ্যে অনেকেই জানেন না যে আমাদের মণিপুরীদের মধ্যে মুসলিম সম্প্রদায় বা মণিপুরি, কিন্তু আমাদের যে ধর্মীয় পরিচয়টা হলো ইসলাম, বাট আমাদের ভাষা সংস্কৃতি সব একই। তবে আমাদের মধ্যে কিছুটা তফাৎ আছে পোশাকে, যেহেতু আমাদের ইসলামের কারণে। তো উনার আসার কথা ছিল, উনার একটা বইও ছিল, কিন্তু পারিবারিক এবং নিজস্ব ব্যক্তিগত কারণে উনি আসতে পারেন নাই। উনি দুঃখ প্রকাশ করেছেন। উনার একটি বইও আছে মণিপুরি মুসলিমদের উপর নিয়ে। তো যাই হোক, আগামীতে উনাকে পাবো এই আশা রাখতেছি। আজকে যারা শুনছেন আমরা আবার সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা শেষ কথা, আমি একটু স্যারের কাছে যাচ্ছি, তারপরে হলো মঙ্কেশ্বর নেভির কাছে গিয়ে আপনাদের কনক্লুশন, আমরা যে উপসংহার টানতে চাচ্ছি, আমাদের এই যে বাংলাদেশের যে বাংলা ভাষার পাশাপাশি যে অপরাপর যে ভাষা রয়েছেন, সেটা ককবরক ভাষী বা মারমা, চাকমা, মণিপুরি, তারপরে আচিক, মানে আমরা যারা মানজিং জাতিগোষ্ঠী, বাঙালিদের কাছে গারো নামে পরিচিত, ঠিক তেমনি উত্তরবঙ্গে আছে সাঁওতালি, কুরুক, সাদ্রি, অনেক ভাষা আছে। এই ভাষাগুলাকে আমরা জীবিত রাখার পাশাপাশি সাহিত্য চর্চা, শিল্প সাহিত্য, সংস্কৃতি চর্চায় কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় ওই সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে, এবং আপনার মানে যারা দর্শক যারা শুনছেন তাদেরকে একটা উপসংহার বা তাদের কাছে কিছু বলেই আমরা শেষ করতে চাচ্ছি। প্রথমে আমরা আজাদ স্যারের কাছে যাই। আচ্ছা, ধন্যবাদ। আমি একটা ব্যাপার বলি যে খুব সংক্ষেপে আমি বলবো যে প্রথম আমি ওই কথাগুলি বলিনি, এই আয়োজনটা আমি শুরু করি তাহলে দাদা প্রমোদ দা। হ্যালো, না আমরা আজাদ স্যারের কাছে যাচ্ছি। প্রমোদ দা আমি শেষ করে দিচ্ছি। আমরা জানি যে নেভিদা একটু প্লিজ,
আমরা জানি যে আমাদের এই যে লেখার যে কথাটা বলা হলো, মারমা ভাষা লেখা, চাকমা ভাষা লেখা, দেখেন সংস্কৃত ভাষাটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। আজ থেকে 50 বছর আগে প্রত্যেক ছাত্রকে সংস্কৃত ভাষা পড়েই কিন্তু ম্যাট্রিক পাস করতে হতো। 100 বছর আগে যে সংস্কৃত জানতো তার অনেক ব্যাপার ছিল। আমাদের শত শত হাজার হাজার গ্রন্থ আছে সংস্কৃত ভাষায়, কিন্তু সংস্কৃত একটি মৃত ভাষা। তাইলে সাহিত্য সংস্কৃতের এখন কোনো গুরুত্ব নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট আছে, হ্যাঁ ছিল। আমরা বলতে চাইলাম যে যতদিন ভাষাটা মানুষ তার মুখ দিয়ে ব্যবহার করবে ততদিনই ভাষার বেঁচে থাকা। মানুষ যখন আর মুখ দিয়ে ভাষাটাকে ব্যবহার করবে না, তখন সেটি পুঁথিবদ্ধ হয়ে আলমারির অন্ধকারে পড়ে থাকবে। হ্যাঁ, যাই হোক, মারমা ভাষাটি আমরা আশা করি ব্যাপক চর্চার মাধ্যমে এই ভাষাটি সংরক্ষিত হবে। এই ভাষার লিখিত রূপ আমরা দিতে পারছি না, কিন্তু যতটুক দেওয়া যায় বাংলা বর্ণমালায়, অর্থাৎ মারমা বর্ণমালায় মারমা ভাষার লিখিত রূপ দিয়ে এটি বাঙালিদেরকে, বৃহত্তর জাতিগোষ্ঠীর 20 কোটি মানুষকে বোঝানো যাবে না। এর চাইতে বরং কিছুটা বিকৃত হলেও, হুবহু টোনটা না হলেও কাছাকাছি টোনে যদি আমরা বাংলা বর্ণে এটাকে প্রতিবর্ণীকরণ করতে পারি, তাইলে আমার মনে হচ্ছে বাংলা ভাষার যে স্বাদটুকু সেটা আমরা পাবো। আমি পরিশেষে একটা জিনিস বলতে চাই, আমাদের আনন্দ রাঙামাটি থেকে, আমাদের প্রমোদ কানাডা থেকে, আমার দাদা মঙ্কেশ্বর নবী, যার কাছ থেকে অনেক ধরনের শিক্ষা আমি নিয়েছি, সে বান্দরবান থেকে, আমি আজাদ বলুল চট্টগ্রাম থেকে, আমি ছাড়া সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, উত্তর আমেরিকা থেকে, কানাডা থেকে এবং পার্বতী চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে যারা এই আলোচনা আমাদেরকে শুনছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে 2 ঘন্টা আপনারা ধৈর্য ধরে আমাদের কথাবার্তা শুনেছেন। আমরা আসলে মানে কাউকে কোনো জ্ঞান দেওয়ার জন্য কোনো কথা বলিনি, বা হয়তো অনেক কিছু, অনেক বড় অভিজ্ঞতার ব্যাপারটি আমরা গুছিয়েও বলতে পারিনি। আমরা যেটি চাই, একজন আজাদ বুলবুল হিসেবে, একজন লেখক হিসেবে আমার ইচ্ছা এবং আমার বাসনা হচ্ছে যে আমরা চাই আদিবাসী ভাষা, আদিবাসী সংস্কৃতি এবং আদিবাসীদের অধিকার, এই 3টা বিষয় সমুন্নত থাকুক পৃথিবীতে। আমি বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ, আনন্দ ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। আমি এবং আনন্দ যেন একই স্রোতে প্রবাহিত হতে পারি। আমাদের দুজনের মধ্যে কোনো ধরনের অপ্রাপ্তি এবং হীনমন্যতা এবং বড় ছোটের বৈষম্য যেন ক্রিয়াশীল না থাকে, যেন সমভাবে, সমতালে, সম অধিকার নিয়ে যেন পৃথিবীর সমস্ত আদিবাসী গোষ্ঠী এবং বৃহত্তর জনগোষ্ঠী একই ঐক্যে, একই সম্মিলনে যাপন করতে পারে, জীবন কাটাতে পারে সময়, সে আশাবাদ ব্যক্ত করছি। আবার যদি পরে কখনো কোনো দিন যদি আপনাদের আমন্ত্রণে সাড়া পাই, আপনাদের সেই আমন্ত্রণে আমরা যোগ দিব। আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের মারমা ভাষা সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন। আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে এই ভাষা, এই সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে কার্যকরী ভূমিকার বিষয়ে আমরা আলোকপাত করেছি। আমাদের এই কথা যদি মারমা সংস্কৃতি ভাষার উন্নয়নে কিছুটাও যদি কাজে লাগে, তাইলে আমি বলতে পারি সার্থক হবে বলে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কি বলতে পারি এখন? এখন হ্যাঁ দাদা বলেন, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, বলেন। তাহলে সমাপনী শেষ কথাটাই বলি, আনন্দজ্যোতি দাদাকে আমি খুব কৃতজ্ঞতা জানাই, এমন মানব ভাষা সাহিত্য এমন একটা বিষয়কে বেছে আজকে আলোচনার সূত্রপাত করানোর জন্য। পাশাপাশি প্রমোদ দা, ওনার লেখা পড়েছি, শুনেছি, কিন্তু সরাসরি আলোচনায় কখনো হয়নি। আজকে ওনাকে পেয়ে আমি নিজেকে খুব কৃতজ্ঞতা মনে করছি। আর প্রজ্ঞা আজাদ বুলবুল ভাই যে মারমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি উন্নয়নের জন্য যে সুপারিশগুলো করেছেন, সেটার জন্য আমি খুব ওনাকে ধন্যবাদ জানাই। আমি এই আশাটুকু বলতে পারি যে মারমারা যেদিন শিক্ষিত হারটা বাড়বে এবং এই পাশাপাশি মারমা অক্ষর, মারমাদের যে
ওরাল লিটারেচার আছে, এগুলো পড়া লোক যখন হবে তখনই মারমাদের সাহিত্য সৃষ্টি হবে, আধুনিক সাহিত্য সৃষ্টি হবে। পাশাপাশি এইগুলোকে বাংলার অনুবাদ করার মাধ্যমে বাংলা সাহিত্যেও এটা একটা ভূমিকা রাখবে। আমি আশাবাদী এই নিয়ে আমাদের মারমা ভাষীরাও কাজ করছে। এক প্রজন্ম এই প্রজন্মের হাতেই যেন আমরা মারমা ভাষা, মারমা সাহিত্য, মারমা সংস্কৃতি বেঁচে থাকবে, উত্তরোত্তর আরো ভালো ভূমিকা রাখতে পারবে, এই আশা ব্যক্ত করে সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। অনেক অনেক শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আপনার কি বলবো, আমরা যারা আয়োজক আছি, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, তারপরে হিল রাইটার্স, চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরিম হচ্ছে আমাদের ময়মনসিংহ ঢাকা কেন্দ্রিক গারো বা আচিক ভাষীদের একটা প্ল্যাটফর্ম। আমরা মণিপুরি মিরর আছি, আমরা কানাডা কেন্দ্রিক মণিপুরীদের নিয়ে কাজ করি, কিন্তু পাশাপাশি বাংলাদেশের অপরাপর যে বা আমরা ভাষা গোষ্ঠী আছে ওনাদের বা লিঙ্গুইস্টিক মাইনরিটি, ওনাদের সাথেও আমরা কাজ করার শুরু করেছি। তো যাই হোক, আজকে আমাদের মধ্যে আনন্দদা আছেন। আনন্দদাও আপনার শেষ বক্তব্য বলেন। আমরা কিন্তু অনেকক্ষণ আলাপ করেছি, কিন্তু আমি কখনো বোরিং ফিল করি নাই, এবং যারা শুনছেন তারাও আমাদের প্রথম থেকে অনেকেই হয়তো চলে গেছেন, আবারও আসছেন, এখনো অনেকেই আছে। দাদা ছোট্ট একটা মারমা কবিতা পাঠ করে আমি একটু মারমা কবিতা একটা পাঠ করে, আচ্ছা আচ্ছা, যেহেতু মারমা নিয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। Tawain hita ni babri. Lotma letma gita tama doti. Chai khang krangda nana. Lakhang tuero hidochi. Chilung khangsi a akwero kugomi. Chilung khangsi a akwero kugomi. Legom branga letma si akwero asaku kichiti. Gita tama akwero ti. Yanke mogo pukyami. Akwero puchu ni bare, akwero লোকসমাসি, akwero দোতাও ni বাতি। বাংলায় যদি অনুবাদ করি, সময় এসেছে প্রত্যেককে দায়িত্ব নেবার, সময় এসেছে প্রত্যেককে দায়িত্ব নেবার। শ্রমিক মজুর, চাষা জুমিয়া, শিল্পী কুশলী, হাতে হাত রেখে প্রেম বন্ধনে সামনে এগিয়ে চলি। একতাই বল, আমরা দেব ধ্বনি। জন্মভূমির শান্তি লাগে, আমরা দেব নিজেদের ত্যাগে। মাঠের ওই চাষা ভাই মোদের জীবন বাঁচায়, রোদে পুড়ে ঝরে ভিজে সোনার ফসল ফলায়। তাদের উন্নতি ও মঙ্গলের তরে তাই প্রার্থনা জানায়। মোদের বাধ্য নৃত্য গীতিশিল্পী ঐতিহ্য কৃষ্টি সংস্কার করি। কাপিয়া লাঙ্গার দু আমরা মিলে রক্ষা করি। আমরা শ্রমিক কর্মী দেশ গড়ার কাজ করি। স্ব দায়িত্ব প্রত্যেকের থাকা চাই, তখনই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে আমাদের মাতৃভূমি। এই কবিতা লিখেছেন শ্রদ্ধাস্পদ উজ্জ্বলা ভান্তে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমরা আপ্লুত, কারণ আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বল্প পরিসরের যে আয়োজন, বাংলাদেশের প্রত্যেকটা ভাষিক জনগোষ্ঠীকে নিয়ে আসা, তারপরে আমি পারি নাই, বা আমরা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, কিছুটা সময়ের স্বল্পতা এবং আমাদের লোকবলের অভাব। তো সবকিছু মিলিয়ে আমরা আগামীতে আরো আমরা আগামীতে আরো কিছু প্রোগ্রাম চালিয়ে যাব, ইভেন্ট এই ধরনের। তো ওইটাই আশা রাখি যে আপনারা থাকবেন, আপনাদেরকে অবশ্যই জানাবো। এবার আমরা আনন্দদার কাছে যাই। আনন্দ, আপনার শেষ বক্তব্য বা উপসংহারে আমরা চলে যাই। আচ্ছা, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, আসলে দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন নেই। অনেক আমরা শুনেছি আমাদের দুজন প্রাজ্ঞ আলোচকের কাছ থেকে, অনেক সমৃদ্ধ হয়েছি। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে আমাদের আজাদ বুলবুল স্যার এবং আমাদের নেভিদা যথেষ্ট আলোচনা করেছেন, অনেক কিছু জানা হয়েছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে আজাদ বুলবুল স্যারকে। মাঝে মধ্যে আমি একটু বিচলিত হয়ে গিয়েছিলাম, কারণ স্যারের যে ব্যস্ততা, আমি যতবার ফোনে কথা বলেছি ততবার স্যারের যে ব্যস্ততা, কারণ ইতিমধ্যে আমাদের এখানে 12 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হয়েছে।
তো সেই কারণে স্যারের আগের যে ব্যস্ততা তার থেকে আরো 2-3 গুণ ব্যস্ততা বেড়ে গেছে, কারণ উনি শিক্ষা বিভাগের একটি বিশেষ দায়িত্বে উনি আছেন। সেই কারণে ওনার ব্যস্ততা খুব বেশি বেড়ে গেছে। কিন্তু আজকে বিকেলেও যে পর্যন্ত আমরা কথা বলার আমার সুযোগ হয়েছে, সারা আশ্বস্ত করেছেন, আমি সেটা প্রমোদ দাকে বলেছি যে স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি অবশ্যই আসবেন যেভাবেই হোক। তো যাই হোক, দুজনই আমার নেভিদাও কিন্তু বান্দরবানে এসেছিলেন বিশেষ কাজে, আবার ওনার আজকেই বান্দরবান থেকে আবার ঢাকায় ফিরে যাওয়া, এমন একটি অবস্থায়ও কিন্তু তিনি যা শেষ পর্যন্ত তিনি পৌঁছাতে সক্ষম হয়েছেন। আমাদের আজকের আলোচনাটা খুব সুন্দর হয়েছে। আমি ওনাদের প্রতি, আমাদের এই 4টি যে সংগঠন, যে থকবিডিম, চিটং হিলস রাইটার্স ইউনিয়ন, মণিপুরি মিরর, এই যে 4টি সংগঠনের উদ্যোগে আমাদের যে আদিবাসীদের ভাষা সাহিত্য নিয়ে যে মাসব্যাপী আলোচনা, এই ধরনের প্রাজ্ঞ আলোচকদেরকে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষা সাহিত্যের ইতিহাস, ঐতিহ্য, আমাদের করণীয়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে আমাদের একটা দুয়ার আমরা নতুন ভাবে আমরা খুলতে চাই। তো এই দিকটা। আর অন্যদিকে প্রায় 2 ঘন্টার উপরে আমাদের যারা এই লাইনের মানুষ, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, অনেক ধৈর্য সহকারে আমাদের এই যে অতিথিদের বক্তব্যগুলো শুনেছেন, আলোচনাগুলো শুনেছেন, খুব গঠনমূলক পরামর্শ দিয়েছেন এবং মন্তব্য দিয়েছেন। তাদের প্রতি, ওনারা না হলে কিন্তু আমাদের আজকের যে আলোচনা কখনো ফলপ্রসূ হয় না। আমরা যতই বলি না কেন, আমাদের কিছু শ্রোতার দরকার আছে, মনোযোগী পাঠকের যেমনি দরকার, ঠিক একইভাবে আমাদের এই বন্ধুদের কিন্তু আমাদের অত্যন্ত দরকার। তো তারা আমাদেরকে এতক্ষণ ধরে সময় দিয়েছেন, সে কারণে ওনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি আমাদের এই আয়োজনের মূল উদ্যোক্তা আমাদের সকলের প্রিয় ভাজন হামম প্রমোদ দাদা অনেক কষ্ট, অনেক শ্রম দিচ্ছেন। তো আজকেও একইভাবে ওনায় আছেন এবং আগামীতে আমাদের সমাপনী একটি অনুষ্ঠান আছে। আমি সেই সমাপনী অনুষ্ঠানের দিন নিশ্চয়ই আমরা আগামীকালের মধ্যে হয়তো ঘোষণা করতে পারবো। আজকের এই আমাদের চলমান যে আলোচনার মনে হচ্ছে যে আজকেরটা মোটামুটি শেষ পর্বই বলা যেতে পারে। আগামীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাপনী পর্ব। সেই সমাপনী পর্বে এই 4টি সংগঠনের পক্ষ থেকে আমি আমাদের এই ভাষা সাহিত্য সংস্কৃতি প্রেমী যে মানুষগুলো রয়েছে আমি সকলের কাছে বিনম্রভাবে আমি আবেদন জানাবো যে আগামীর যে আমাদের সমাপনী অধিবেশন রয়েছে, সে সমাপনী অধিবেশনে আপনারা সকলেই যোগদান করবেন, আপনারা অনুষ্ঠানটা দেখবেন, আপনাদের মূল্যবান কমেন্টস গুলো, মন্তব্যগুলো আপনারা দেবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার কথাগুলো এখানে সমাপ্তি করছি। সকলকে আবারও শুভেচ্ছা, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আবারও। না, আমি আর দীর্ঘায়িত করছি না। আমরা খুব সম্ভবত সমাপনী দিনটা শনিবার করতে চাচ্ছি, শুক্রবার না। আমরা শুরু করেছিলাম আগস্টের 17 তারিখে, তো সেই হিসাবে 17 তারিখে আমাদের শেষ মানে কি হয় মাসব্যাপীটা। তো যাই হোক, আমরা 17 বা মানে শুক্রবার অথবা শনিবার, এই 2 দিন এখন আমি কনফার্ম করিনি, তো আমরা সবাইকে জানাবো। তো ওইটুকু পর্যন্ত বলি যে আমরা এই মাসব্যাপী যে অনুষ্ঠান, ওইটাই শেষ না, আগামীতে আরো এই ধরনের অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। এখন আমরা বুঝতে পারছি যে আসলে এইটার অনেক গুরুত্ব আছে, আমাদের অনেক দর্শকও আছেন। তো শেষ মন্তব্যটা দেখে নেই, মলয়দা মনে হয় বলছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শেষ পর্ব বলে আসলেই শেষ নেই, ওইটুকু বলে রাখি। তো যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আমাদের অতিথিরা আমাদের সাথে থাকবেন আগামীতে।